এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিক্রেটসের 18তম পর্ব। এই 18তম পর্বে আজকে দুজন গেস্ট থাকবেন। প্রথম গেস্টটি যিনি এসছেন খুলনা থেকে এবং দ্বিতীয় গেস্টের পরিচয় আমরা দ্বিতীয় ঘন্টায় করাবো। কথা না বাড়িয়ে আমরা আজকে প্রথম যিনি গেস্ট আছেন তার সঙ্গে চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ অসীম। বয়স কত এখন? আমার বয়স বর্তমান 26 রানিং। 26 বছর বয়স। আর আমার দেশের বাড়ি নেত্রকোনা। আমি ছোটোবেলা থেকে শুরু করতে চাই। আমার মা বাবা খুবই দরিদ্র ছিল। আমি এক ভাই এক বোন। তো আমি বাড়িতে আমার নেত্রকোনা ডিস্ট্রিক্টে বড় হই। তো আমার বয়স যখন 10-12 অনুমানিক, তখনই আমার বাবা একটা বিয়ে করে। বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো। আচ্ছা, তো আপনি বিয়ের ব্যাপারটা কি হঠাৎ করে জানলেন নাকি আগে থেকে জানতেন? না, এটা আমি ওই মামার বাড়িতে থাকতাম, বেড়াইতে গেছিলাম। আচ্ছা, তারপরে আমি হঠাৎ করে একদিন শুনি আমার বাবা বিয়ে করছে একটা। আচ্ছা, তারপরে মা যা করলে কান্দা উঠি, মন খারাপ, তার জন্য অভাবের সংসার, এইভাবেই বাবার বাড়িতে যায় না। তার বিয়ে করে কি ওখানে থাকলো? জি, ওর শ্বশুর বাড়িতে থাকতো। আচ্ছা, ওনার শ্বশুর বাড়িতে। আচ্ছা, তারপরে আমার একটা ছোট বোন ছিল, বোনটা নিয়ে আমরা 2 ভাই বোনই বড় হই। তো যেহেতু অভাবের সংসার, মা একটু মামার বাড়িতে নিয়ে আসে আমারে, বলি বাইরে আর যদি আমার তার মামারা যদি পালে তাই তোর মামার কাছে থাক। তো এইভাবেই মামার কাছে বড় হই। তো হঠাৎ করে মামার বাড়িতে একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়। মেয়েটার নামটা আমি অঞ্জনা নামে বলতেছি। তো যখন একটা মেয়ের আমার ভালো লাগে, তো ভালো লাগার ভিতরে আমরা 3 ফ্রেন্ড ছিলাম, বন্ধু। 3 জন আমরা একসাথে চলাফেরা করি। মামার বাড়ির ঘটনা এটা। তো আমার আরেক বন্ধু বলতেছে, আকরাম তোর ওই মামার তো বোনের আমার ভালো লাগে। তা আমি আরও যে ভালো লাগে ওটা কিন্তু আমি বলতে পারতাম না আমার মামার তো বোনের। তো ও জানতো আমি ওরা ভালোবাসি, কিন্তু ওই আমার ফ্রেন্ডরা বলার পরে আমি ফ্রেন্ডের অফার দিই ওর কাছে, বলে অত তোরে ভালোবাসে, তোর লগে তোর প্রেম করতে হইব। তো ও রাজি হয়। তারপরে আমি ওটা সহ্য করতে পারি না, মানে অঞ্জনার ব্যাপারটা সহ্য করতে পারি না। আচ্ছা, আমার এই ফ্রেন্ডের লোকে দিই, কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। তারপরে ও গোপনে গোপনে দেখা সাক্ষাৎ করে, ওরা রিলেশন পর্যন্ত জায়গা। আচ্ছা, তো জায়গা ওরা আমি বলি, দেখ আমি তোর এত ভালোবাসি, তোর বিয়ে করবো সেই। তারপরে ও মাথায় নেয় না এটা। আচ্ছা, তো আমরা বন্ধুর কাছে যখন দিয়ে দিলাম ওরা, তেমনি ওরা একদিন করবো পরামর্শ করছে ওই অঞ্জনার সাথে। তারপর ওরা ওটা করার পরে আমি সহ্য করতে পারি নাই। তো আমার কাছে দেশি অস্ত্র ছিল, আমি নিয়ত করছি ওরে মারালাম। কারে? আমার ফ্রেন্ডে, বন্ধুটার। আপনি অঞ্জনাকে লাভ করতেন, রাইট? ভালোবাসতেন? জি। তো সেই অর্থ আপনি বন্ধুর সঙ্গে কেন সম্পর্ক করিয়ে দিলেন? আমার বন্ধুরে ভালোবাসতাম, কিন্তু বন্ধুরে আমি সাথে পারতাছি না। সে হয়তো মানা করলে কষ্ট পাইব, আমি সহ্য করতে পারতাছিলাম না। কি প্রে ভাই, কি কম, আমার কলজা পাইটে গেছিল। মেয়ের তো ভালোবাসি ওরে। কত বছর বয়সের ঘটনা এটা? ওইটা আমার বয়স অনেক 15 বছর হবে। 15 বছরের মতো। আচ্ছা, হ্যাঁ বলেন। তারপরে আমি ওর কাছে যাই। আবার ও আমার ওর জায়গায় রাজি হয় নাই, কারণ আমি তোরে ভালোবাসি, আমি তো তোর লোক এটা করতে পারবো না। আমি যাওয়ার পরে যেহেতু মানা করে, আমি আশা করি। এদিন সকালবেলায় আমার মানে যে দূরছে, আমি গাঁজা কামু। তো আপনার ফ্রেন্ড কি বুঝতো যে আপনি
অঞ্জনাকে লাভ করেন এবং আপনার ওদের এই সম্পর্কটা আপনি মেনে নিতে পারছেন না, এরকম কোনো না না বুঝতে পারতো না, কিন্তু হে বুঝতো আমি ওরে ভালোবাসি, ভালো লাগে, কিন্তু আমি যে ওইগুলো কাজ করতে যাইতেছি বা ওকে মেরে ফেলতে চাচ্ছেন এগুলো বুঝতো না? না এগুলো বুঝতো না। আচ্ছা, তো বুঝতে পারে নাই। সেদিন সকালবেলায় মানে ঘুম টুম থেকে উঠলাম, ওঠার পরে আমি কাজ আনতে যাই, আনার পরে কীভাবে খাই এগুলো জানতাম না। খাওয়ার পরে যাই হোক গ্রাম অঞ্চলে যেমনি দেখছি এমনি খাইছি, সিগারেটের ভিতরে বইরা গাঁজা খাইছি, খাওয়ার পরে দিয়ে মাথা ঘুরা। ভালো লাগতেছে বলতে মানে একটু মাতলামি করতাম, মানে মনে হয় গাঁজা খাইছি আমি একটা কিছু, ওরে এখন মারতে পারবো, আমি একলাই সব কিছু করতে পারবো। তারপরে ঘন্টা দুয়েক পরে দিয়ে আবার স্বাভাবিক হওয়ার পরে আগের মতনই চলতেছে, দিনকাল যাইতেছে। ওরা কিন্তু প্রতিদিনই এগুলো চলতেছে। চলার পরে আমি সহ্য করতে পারতেছি না। হঠাৎ একদিন আমি চিন্তা করলাম মদ কামু, অঞ্জনা ওর জন্য মদ কামু, সে আমার ভালোবাসে না, ওর আমার কত ইচ্ছা যাতে বুঝতে পারি আমি ওর লোকে পাগল, কিন্তু আমার জন্য পাগল না সেটা আমি বুঝি। আমার সাথে আরেকটা নিয়ে গেছে, কারণ জীবনে প্রথম যেতে ফার্স্টে মদ কেমন তো জানি না, বিশ্বের মতো নাকি। তো খাইছি, খাওয়ার পরে হাফ বোতল আনছিলাম, 2-3 ডুব খাওয়ার পরে আমার নিজের মানে আতঙ্ক হয়ে গেছি গে, কি মরে যাবো নাকি, মানে বয়েতে পড়ে যায়। কাটামেন্দি গাছ আছে 1.5 গ্রামে, বয়েতে গাছের উপরে পড়ে যায়। তো আমার সাথে একটা মামাতো ভাই নিয়ে গেছিলাম এই হতে বলি যে হতে হঠাৎ করে কামুক কিন্তু কিছু হইলে সহ্য করতে পারবো না, যদি মারাই যাই তাহলে নিয়ে আসবে গেটা। তো চিল্লাফাল্লা শুরু করছে। আর গ্রামের মানুষ কি হয়তো বিষ খাইছেন আপনি, ডাক্তারের কাছে নিবে না, ওরা কি করবে যে টয়লেট থেকে ময়লা আবর্জনা আছে না এগুলো মুখে ঢুকাই দিবে। আপনার তাই করেছে? আমার বেলা তবে বাথরুম থেকে আনে না, আমার জন্য আনছে এই যে গোবর জি। ওকে, তো গোবর আনছে, আমি তো গাইতে চাই না, আমি তো কইছি আমি সুস্থ আছি, ওরা ভাবছে আমি বিষ খাইছি। ওকে ওকে। তা আসলে ওরা মদের গন্ধ তো মানুষের 1.5 গ্রামে তো বুঝতে পারে না, যেহেতু আমার কাপড়ে পড়ছে, ওরা বেড টেনে নাকে মুখে কাপড় দিয়ে ধরছে, আকরাম বিষ খাইয়া লাইছে। তো গোপর আইনা মুখের ভিতরে ঢুকাইতেছে, আমি না করতে সাথে আমি কথা বলতে পারি না, হাতে না করতেছি না, আমার কিছু হয় না। এই আমলি তেঁতুল পানি এই সে এনে দেওয়ার পরে যাই মোটামুটি ঘন্টা 2 পরে এরকম হইলো, হওয়ার পরে সুস্থ। তো আপনি যেটা করছেন এটা কি অঞ্জনা জানছে বা আপনার ফ্রেন্ড কি জানলো ওই সময়টাতে? ওর জন্য কাই ওটা বুঝতে পারতো না, মানে হয়তো একজনকে মন দিয়ে দিচ্ছে, ও তো আর আমার প্রতি এরকম কোনো আকর্ষণ নাই। আর আমার ভিতরে যে জিত চাপ ছিল ওইটাই, আমি একজনকে এতটা লাভ করি আমারও লাভ করে না, কারণটা কি আমার ভিতরে কি নাই। আর কি প্রিয় ভাই, আপনি অনেক সময় বলেন বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, একটু অন্যায় করছে ওরা না মাইরা বোঝানোর জন্য। ট্রু। তা আমি চেষ্টা করি এইভাবে আমার ছেলের লোকে ব্যবহার করার জন্য। চমৎকার, আমার খুব ভালো লাগলো যে আপনি কিছুটা হলেও আমাদের অনুষ্ঠান থেকে নিয়েছেন। কারণ হঠাৎ করে ওরে হয়তো আমি রাগে মারছি, ওর রাগে জিদ দিয়ে আর ওই কাজটা বেশি করতে পারে। তাই আপনি অনুষ্ঠান শুনলে আমি এটাই করি, বাবা এই দেখে আসো, তুমি বসো, এই কাজটা করছো এটা ভালো না বাবা, ওটা এইভাবে না তুমি এভাবে করতে পারো। আপনার ছেলে সেটা নিশ্চয়ই শোনে। সে বুঝতে পারতো না আমি যে তার জন্য এই কষ্টটা করতে। এটা তো সে মোস্তফা সরোয়ার ফারুকের ছবির কাহিনী হয়ে গেল বিষয়টা। এটা কোন ছবি আমার নাম মনে পড়ছে না, একটা ছবি আমি প্রায় টেলিভিশন ছবির গল্প, টেলিভিশন ছবির গল্পের মতো 2 বন্ধু মানে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম দুজনই হচ্ছে তিশাকে লাভ করে। একটা ছবি মারুফের একটা ছবি, ওটার নামটা মনে নাই, আমি 3 জনে মিলে এই ছবিটা দেখতাম। আচ্ছা, মারুফি নিয়ে আসতো স্বপ্নরে, কিন্তু বলতে পারতো না, কিন্তু ওই মন থেকে ভালোবাসতো। আচ্ছা, কিন্তু ওই ছবিটা আমি নিজে দেখতাম, আমি নিজে আগ্রহতে আনতাম, কারণ 1.5 গ্রাম সিটি নিলে একই ছবি বারবার দেখতাম, আমার কাছে ভালো লাগতো, কারণ এই ছবিটার কাহিনী কিন্তু আমার যে জীবনের কাহিনী এক ছিল। আচ্ছা, তে ওরা আমি বুঝাইতাম ওই মেয়েটারে, দেখুন না ওর কাহিনী আর আমার কাহিনী কিন্তু এক, ও মানে মাথায় দিত না, মানে বুঝেও বুঝতো না, কারণ ওর মন দিয়ে দিচ্ছে একজন রে। জি। আর যখন আমি শুনতে পারছি আমার লোকে ওটা করবো না, তখন থেকে কিপটে আমার একটা খারাপ নিশ হয়েছে কি, মেয়েদের আমরা আমি যে জায়গায় পাইতাম, মানে গাঁজা গাইতে আমার কালে চিন্তা ভাবনা করতাম আজকে থেকে মেয়েদেরকে পটাবো। একটা মেয়ের জন্য আমি ওরা বলছি প্রায়, দেখ তোর জীবন তুই আমার একবার বল শুধু আই লাভ ইউ, তোর আমি ভালোবাসি, ওরা আমি অনেকবার বলতাম তুই একবার বল, আমি কোনো একবার ভালো হয়ে যাবো না, এগুলা জীবনে কইতে পারবো না। তো এদিন থেকে আমি প্রত্যেকে বললাম, প্রত্যেকে বলতে একটা জিদ, মেয়েদের সাথে কথা বলবো, ও যে ভালোবাসাটা দেয় নাই দেখবো আমি মেয়েদের কাছ থেকে ভালোবাসাকে আদায় করতে পারি কিনা। রং নাম্বার পাইলেই কথা বলতাম। তারপরে এভাবে কথা বলতেছি, তখন অঞ্জনা ঢাকা এসে পড়ে, ঘটনার পরে অঞ্জনা ঢাকা আসে। আসার পরে ওরা বাসা নেয়, আমি হঠাৎ করে ভালো লাগে না দেশ গেলে আমি কী করবো। আর অঞ্জনা বাড়িতে ছুটিতে গেলে ও কবে আসবে, সে আমার সাথে কথা বলতো না, তারপরে আমি তার অপেক্ষা করতাম। এই অঞ্জনা ঢাকা এসে কি করে, গার্মেন্টসে কাজ করে? জি গার্মেন্টসে কাজ। আচ্ছা। মামার বাড়ি আর আমার বাড়ি যে অঞ্জনার ঘর পাশাপাশি, তো আমি অঞ্জনার জন্য অপেক্ষা করতাম। আমি সমিতি আসে আমি অপেক্ষা করি অঞ্জনা কবে আসবে, ছুটিতে যাবি ঈদের বেলা, ওর বোনের মেয়ের কাছে জিগাই তোর আন্টি কবে আসবে, কবে আগামীকালকে আসবে। আগামীকালকে আর কোনো কাজ করতাম না, আমি
শুধু ওর রাস্তার দিকে তাকায় থাকতাম কবে আসবে। নাইটে যাইতো তো নাইটে যাওয়ার পরে সকালে গিয়ে বসতো, রাস্তায় দাঁড়ায় থাকতাম। মানে এত ভালো লাগতো কি প্রিয়া ভাই, ওর একটা নজর দেখার জন্য আমার অনেক মানে মনে হয় কি আমার দুনিয়া একদিকে আর একদিকে। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। 2 মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি। তারপর তো হঠাৎ করে আমরা 3 ফ্রেন্ড মিললা সিলেটে গেছিলাম। যাওয়ার পরে সিলেট শাহজালাল মাজারের পাশেই ওখানে মাজার জিয়ারত করলাম। করার পরে 3 জন 3 দিকে চলে গেছি। তো ফটিলেজে যে সময় থাকতাম ওই সময়কা মানে আমার সমাবেশে একটা ছেলে ছিল, আবার কি করতো মানে খারাপ ছবিগুলো আছে না এগুলো দেখতো। তো হঠাৎ করে আমার একদিন বলতেছে একটা মেয়ে আছে যাবি, আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা ম্যানেজ আমি করবো। আমার নিয়ে গেছে, তখন কালে আমার মানে নিশ হয়ে গেছে, আবার যাবো টাকা হইতে আবার যাবো, মানে নেশায় পড়ে গেল। নেশায় পড়ে গেলাম। আর গাজারে কিন্তু আমার চলতেছে রেগুলার, তখন এটা নিচ্ছেন টুকটাক। তখন গালে বলতে মাসে 3 মাস ছিলাম ওই জায়গা, পরে বন্যা হওয়ার পরে আইসা করি আবার বাড়িতে। আচ্ছা, তো আপনি যখন এই ধরনের একটা বিপদগামী সম্পর্কের মধ্যে গেলেন, তখন কি মাথা থেকে অঞ্জনা দূরে সরে গেল? না, ওরা দূরে সরাইতেই পারতাম না আমি। দেখুন, এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে ওর একটা মানে ক্রেজি সেন্স গ্রো করেছে, এবং এটা হচ্ছে এরকম যে ওনার মাথার মধ্যে এরকম এসছে যে অঞ্জনাকে আমি যেহেতু পাইনি, সুতরাং অন্য মেয়েদের সঙ্গে এই ধরনের একটা সম্পর্কে যদি যাই তাহলে হয়তো আমি কোনো না কোনোভাবে অঞ্জনাকে ভুলে থাকতে পারবো, বা আমি যে নেশাগুলো করছি সেগুলো হয়তো আমাকে ভুলিয়ে দেবে। কিন্তু আলটিমেটলি কিন্তু ওকে অঞ্জনা থেকে দূরে সরায়নি এই ফিলিংসগুলো, বা অঞ্জনাকে ভুলে থাকতে সাহায্য করেনি। তার মানে আমরা যে সিদ্ধান্তগুলো নেই সম্পর্কের সাকসেসফুল না হতে পারে, সেই সিদ্ধান্তগুলো এই ধরনের সিদ্ধান্তগুলো এগুলো বড় ভুল সিদ্ধান্ত থাকে। হ্যাঁ, বলেন। তারপর তো আমি আইসা পরে আবার বাড়িতে আসার পরে দেখি অঞ্জনার দেখতে পাই নাই। আবার আমি ঢাকাতে চলে আসি, আমার জীবনে প্রথম ঢাকা আসি। আসার পরে ও কোথায় থাকে কোথায় কি করে জানি না, হঠাৎ একদিন রাস্তায় দেখতে পাই মিরপুর এলাকা, অফিস থেকে আইতাছে ওর এক বোনের সাথে। দেখার পর ভালো লাগে, কথা বলে নাই আমার সাথে। ওই আমার যে ফ্রেন্ডটা ও আসে, কিন্তু যার লোক রিলেশন করছে ও আসে, ওর সাথে কথাবার্তা চলে, কিন্তু আমার সাথে কোনো কথা বলে নাই। তখনকার থেকে যেহেতু কথা বলে নাই, আমি এটা বাদ বলতে, কিন্তু আমি কথা বলা সারিনি মেয়েদের সাথে। দেখা করতেছি, কথা বলতেছি, চলনা করতেছি, এই সমস্ত বিয়ে করি নাই। তারপরেও মানে কোন মেয়েদের আমি প্রেম করে বিয়ে করি নাই। তো মাঝখানে ঢাকার পরে এসেছি কি আপনার এই রাজনীতি যে পোলাবান ছিল, এক বয়সের পোলাবান দিয়ে ওরা চলাফেরা করে। হ্যাঁ, এই জায়গা যাবো, কাজ করবো, মিটিংয়ে যাবো, যাইলে লাভ কি, কয় টাকা পাবি, কয় টাকা, 200 টাকা, কিংবা 100 টাকা। আমি ভাবতাম কি মিটিংয়ে যাবো, কাজ করতে হবে না, 100-200 টাকা পাবো, ভালোই তো। তাহলে এইভাবে রাজনীতির লোকে যাই, মিটিংয়ে যাই, দিয়ে বিকাল বলে 100 টাকা 200 টাকা দেয় আমাদেরকে। আমি তো অনেক খুশি, এই কাজ করে 100 টাকা পাইছি। পরে কয়েকটা প্রোগ্রাম করার পরে আমার কোনো এক ভাই, হয়তো অন্য এলাকাতে নাই, কই আছে তাও জানি না, আমার একটা অফার করে ককটেল মারতে। কোথায়? কোনো একটা বাড়িতে। আচ্ছা, আমার জীবনে প্রথম এটা নাম শুনি, কোনবার আমি দেখি এই সময়। কয় টাকা পাবি, কয় টাকা, আমার লগে যাবি, তোর কাজ করতে হইব না, তোর 50-50 ভাগ দিব। ওটা কন্ট্যাক্ট ছিল মনে হয় 1500 না 2000 টাকা ছিল, যাই হোক আমার 800 টাকা দিচ্ছিল। কত সালের দিকে এটা? ওইটা 2008-এ মনে হয়। কোন একটা বাড়িতে ককটেল মারতে হবে, কেন, সে বাড়ির লোকজনের কাহিনী কি, কেন মারতে হবে কিছু জানেন না? আমি পরে জানতে পারছি ওরা আতঙ্ক ছড়ায়, ওরা টাকা নিত। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি গেলেন, আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু শুনি। তখন আমি যাওয়ার পরে আমার তো কোনো একটা ফলে ছবি দেখছি রাত হওয়ার জন্য আর কি, নীরব হওয়ার জন্য। 12টার পরে শু ভাঙছে, ভাঙার পরে একটা গলির ভিতরে ঢুকছে, ঢুকার পরে
আমার বলতেছে মারার জন্য। আমি বলছি না মামা আমি পারবো না, এটা আমার শরীর পুরো কাঁপতেছে। জীবনে প্রথম কোষ্টিপ দিয়ে পেঁচানো কিংবা একটা জাস্ট চদ্দার গতির মতো শুট হয়েছিল। তো ওটা মারছে, মারার পরে আপনার গ্রিলের লেগে নিচে পড়ে গেছে। পড়ার পরে তো হালকা একটু ড্যাম ছিল হয়তো মালটা, ওই হালকাভাবে শব্দ হয়েছে। তখন আমি একটু মেয়েরে দেখতে পেরেছি, আপনার 2তলা না 3তলা দিয়ে মারছিল। মেয়েটা মাথা আটসারিতেছে, তো যদি যাইতে ওর শরীরে পড়তে পারতো। গ্রিলের আগে নিচে পড়ে গেছে, বারিন্দা গ্রিল আছে না, ওটাতে লেগে নিচে পড়ে গেছে। হয়তো শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে টাকা টুকা মনে হয় দিচ্ছে নাকি তাও জানি না। তবে আমরা যে কন্ট্যাক্টটা ছিল ওইটা টাকাটা দিচ্ছে। মামা আমার 800 টাকা দিচ্ছে। কিরে 10 মিনিট কাজ করলাম না 800 টাকা, মানে তখন আমি এইটা প্রতি একটু আগ্রহ জাগে। ভালোই তো, সারাদিন ঘুমাবো, রাত্রে ওর সাথে গেলে 800-500 টাকা পাই। অঞ্জনার কিন্তু আমি বলতে পারি নাই, অঞ্জনার সুখে আমার যে ওটা চলতেছে, ওই যে বাজে নিশাটা। তো এইগুলো চালে করে আমি কী করতাম, আবার শিখে যাইতাম, যা শহরে বলার মন থেকে যাতে বলতে পারি। আবার শিখে যেতাম, মেয়েদের সাথেও কথা বলতাম। তো আসলে এইগুলো কিছুই আমার কাজ করতেছে না, যা অঞ্জনা থাকতো অঞ্জনাই থাকতেছে, ওরে বলতে পারতেছি না আমি। তো হঠাৎ করে এক মেয়ের সাথে আমার রিলেশন হয়, মানে আমারই ইয়ে লাগে সম্পর্কে, আমার আপু লাগে। তো ওর সাথে হয়, হওয়ার পরে বাড়ির সবাই জানে আমি অনেকে ওর বিয়ে করে লাইছি। সম্পর্কে আমার বড় হইতো, সবাই জানে ওর বিয়ে করে লাইছি। তারপরে বাড়ি থেকে একটা চাপ দিল, বলতে কি তো বিয়ে করছ নাই, তুই অন্য জায়গায় বিয়ে করে দেখা। 2008-এর ঘটনা এটা। তো আমি 1 সপ্তাহের ভিতরে আমার এক চাচা ছিল, আপুর চাচারে বললাম কাকা আমি বিয়ে করবো। তো 1 সপ্তাহের ভিতরে একটা মেয়ের দেখার পরে আমার জীবনে প্রথম বই ওটা আমি দেখি। আমার বলছে কি দেখে আসছি, দেখে এসে যাওয়ার পরে যার আমারও একটা ওই লিয়েছে, মানে আমার তো আর এইরকম নাই, যারা ভালোবাসতাম সে তো আমার জীবনে নাই। গেছি, মেয়েটা ভালোই ছিল, লেখাপড়া ছিল, হয়তো আমার লেখাপড়া নাই। তো এইটা শুনে ওর যখন শুনতে পারছো লেখাপড়া, তো এর ভিতরে কি প্রিয় ভাই, আমার চাচা ওদের কাছে একটু মিথ্যা কথা বলছে। এই সময় মূলত আমি রাজনীতির লোকে জড়িত, আর আমি খারাপ কাজের লোকে জড়িত। আর আমার চাচা বলছে আমি সুইটারে চাকরি করি, সুমনকা মানে গার্মেন্টসে জব করেন আপনি? সুইটারে চাকরি করি, আমার লেখাপড়া আছে 6 পর্যন্ত। আমার শাশুড়ি মারা গেছে, ওনার কাছে আমি ক্ষমা চাই ওই মিথ্যা কথার জন্য। আমিও যেহেতু আমার শিখাইছে আমি বলছি ওটা, হ্যাঁ আমার লেখাপড়া আছে, কিন্তু ওরা তো আর কিছু লেখায় নাই বলে এটা লেখো চাকরি করি, ভালো একটা জব করি। ওরা বুঝতে পারছে, এর মেয়েও ভালো। তারপরে দিচ্ছে 1 সপ্তাহ ঈদের 3 দিন 4 দিন আগে আমার বিয়ে করার পরে অনেকগুলো মানে এগুলো অফার পাই, যাই না আমি। অফার বলতে কি? ককটেল মারার? আচ্ছা, অফার পাই, আমি যাই না, যেহেতু নতুন বিয়ে করছি, তো ধরা গেলে বউ একটা খারাপ পাবো, যাই না। নাদের কারণে কিছু 2 মাস থাকি নীরব, আস্তে আস্তে আবার ওই দিকে চলে যাই। তখন কি প্রিয় ভাই, আমার ওই বিয়ার করার পর থেকে দেখছি গাঁজাটা আমার বেশি বাইরে গেছে। গাঁজা আমার যেমনি মানুষের সিগারেট খায় ঘন্টা 1-2টা ঘন্টা যাই যতটুকা, এভাবে আমার গাঁজা খাইতে হয়। গাঁজা খাওয়ার টাকা পাই নাই, গাঁজা পাবো কই? কিন্তু কি এলাকার কেউ বুঝতে পারতো না আমি এতটা গাঁজা খাই, আমার বউ বুঝতে পারে নাই। আমি আসার পরে আমি বললে আমি ওই জায়গায় যাবো, আমার আসল কিছু সত্য কথা না, সিক্রেটস আমার প্রকাশ হইব। মানে আজকেই ফার্স্ট শুনতে পাচ্ছি আপনার বউ? আজকে শুনতে পাবে, ওকে, অনুষ্ঠানের মাধ্যমে। ওর কাছে আমি ক্ষমা চাইছি, জানি না আমার ক্ষমা করবে কিনা। ও চাকরি করতেছে, আমি চাইলে নাও ইনকাম নেই আমার শাশুড়ি অনেক ভালো, আমার মা এতটুকু করতো না। হয়তো মা আমার জন্ম দিচ্ছে অনেক, শাশুড়ি আমি বলতে পারবো না, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক। সে চাকরি করে কি প্রিয় ভাই আমার টাকা দিত পকেট খরচের। মেয়ের জামাই আমার মূলত আমার শাশুড়ি পছন্দ করছে, হয়তো আমি আর একটু ভালো ছিলাম, সুন্দর ছিলাম, চুলগুলো নাই গিয়া এই সময় ভাবছে আমার ছেলে অনেক ভালো, চাকরি করে। তো শাশুড়ি পছন্দ করে দিছে, কিন্তু মেয়ে আমার প্রতি একটু না পছন্দ হয়েছিল, কারণ হ্যাঁ চাইছিল আমার জীবনে যে আসবে সে কিন্তু সিগারেট খাবে না, খারাপ নেশা করবে না, সকাল সকাল বাসায় ফিরবে। প্রত্যেকটা দিন আমি বাসায় ফিরতাম রাত্রে 1-2টার পরে, 1-2টার পরে বাসায় ফিরতাম। ফেরার পরে জিজ্ঞাসা করলে গেছিলাম, 1 কথা 2 কথা হাতাহাতি হইতো। মাত্র বিয়ার বয়স 2 থেকে 3 মাস। পাশাপাশি বাসা, শাশুড়ির বাসা আমার বাসার পাশাপাশি। শাশুড়ি আসতো কি হয়েছে বাবা, আমি আইসি এত রাত্রে, আপনি মেয়ে আমার লোকে খারাপ আচরণ করতেছে, মেয়েটারে বোঝাইতো আমার শাশুড়ি। তে আমার তো কাজ করেন আর কি প্রিয় ভাই, এই প্রত্যেকদিন সকালবেলা আমার শাশুড়ি অফিসে যাওয়ার সময় 200 টাকা দিয়ে দিত। এই 200 টাকাতে আমি কী করতাম, গাজার পিছনে দিতাম, গাঁজা খায়া সারাদিন ফুরাইয়া। যতবার আমার কাছে টাকা আছে তোমরা আমি বাসায় আসতাম না, টাকা শেষ বাসায় যাইতাম। আসার পরে আবার প্রতিদিন ঝগড়া, আমার ঘরে বাজারে টাকা নাই, অথচ আমি গাঁজার টাকাটা টিকে মিলাইয়া নিয়ে আসি। প্রতিদিন এইরকম চলতেছে। তো হঠাৎ করে আমার শুনতে পাইছি বাচ্চা হইব, এখন কি করি, টাকা পয়সা কিছুই নেই। হয়তো মাঝে মাঝে
যা যে কয়টা পাইছি আমি খারাপ কাজে 2 টাকাও বাসায় আনি নি, বাজে নেশা করছি। বাজে নেশা বলতে ওই সময়টাতে গাঁজা খাওয়া? গাঁজা খাওয়া। তারপরে হঠাৎ করে একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত এক জায়গা যাবো। কোথায় যাবি? ওই বনানি। হ্যাঁ নাকি? যাইলে দেখতে পারবি আমি টাকা পাবো কোথায়। তখন আবার একটা অফার পাইলাম, অফারটা আমি নিয়ে গেলাম। 500 টাকার মতো দিচ্ছিল মনে হয়। মানে কি ককটেল মারা? কোনো একটা জায়গায় দিয়ে আইতে হবে, মামার অফার ছিল না, যাস আমি দিয়ে আসবো। দিয়ে আসলাম, 500 টাকা আমার পাইছি। পাওয়ার পরে বনানি আসলাম, এসে দেখি এরকম আবাসিকে অনেক মেয়ে। আমার জীবনে প্রথম আবাসিকে যাওয়ার পরে হয়তো বাইরে অন্য কাজ চলছে, কিন্তু আবাসিকে সেভাবে আসা হয় নাই। তো যখন আবাসিকে গেছি তখন 200 টাকা লাগে। 200 টাকার বিনিময়ে করার পরে ওটা মানে কেমন জানি ভালোই লাগতেছে আমার। ওই যে অঞ্জনার প্রতি হয়তো মনে আর আসছে, কিন্তু করে আস্তে আস্তে বুঝলা যাই। মানে যে সময় এইগুলো করে আর ভালো লাগে আর ওর বুঝলা যাইতেছি। তো এইভাবেই খারাপ কাজ করতেছি, ওই যে ককটেল মারি আর ওই আবাসিকে যাই। তো আমার ছেলে বাচ্চা হয়েছে, বড় সন্তান দেওয়ার পরে একটু অনুষ্ঠান করছি। অনুষ্ঠান করার পরে যে কয়টা উঠছে, অনেক টাকা উঠছিল। এই টাকাগুলো নিয়ে কি প্রিয় আমার কাছে 40,000 টাকার ছিল। 20,000 টাকা আমি যা আবাসিকে দিছি। বউরে বলছি 20,000 টাকা অনুষ্ঠানে উঠছে, অনেক বড় করে অনুষ্ঠান করছিলাম। 20,000 টাকা আমি আপনার পারামগেট থেকে দুইরা কাকুলি পর্যন্ত যে করে হোটেল আছে, 2-3 দিনের ভিতরে 20,000 টাকা শেষ। আর 20,000 টাকা বউরে বুঝাইছি। তো এভাবে চলতেছে। বউরে কি বুঝিয়েছেন? বলি অনুষ্ঠানে 20,000 টাকা উঠছে। মূলত টাকা উঠছিল আপনি 42,000 টাকা। 20,000 টাকা আমি আলাদা করে রেখে দিচ্ছিলাম এই জন্যই, যাতে আমি যেগুলো করতে পারি, মানে আমার নেশাটা, যেমন গাঁজা, মেয়েদের সাথে মেলামেশা। তো এভাবে 20,000 টাকা আমি কয়দিনে শেষ করলাম। গাঁজাটা আমার জীবনে এক বিড়ি সিগারেটের মতো হয়ে গেছে, কিন্তু অঞ্জনার আমি বলতে পারতেছি না। বউয়ের সাথে আসি, কথা কই, আবার হাতাহাতি মারামারি। বরিশালে একটা মেয়ের সাথে পরিচিত হয়, আমার বিয়ের আগে থেকে হয়। কিন্তু সেই মেয়েটাকে আমি বিয়ার করার পরে কথা বলছি যে আমি আরও বলছি বিয়ে করি নাই। তখন আপনি বিবাহিত? জি না, মেয়েটার সাথে আমি একটু ব্রেকে যাচ্ছি, যে মেয়েটার লোকে যে সময় কথা বলি এই সময় আমি বিয়ে করি নাই। তো মেয়েটার সাথে বর্ষণের কথা বলার পরে আমি আবার বিয়ে করছি। ওটা মেয়েটাকে আমি বলি নাই, বলে আমি যে বিয়ে করছি সেটা বলি নাই। তো মেয়েটার একটা চাচাতো বোন ছিল, ওটা আমার দুলাভাই ডাকতো। আর যারা মেয়েটা দুলাভাই ডাকতো, এই মেয়েটা আবার আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতো কি আমি নাম্বারটা দিচ্ছি, যাতে আমার দুলাভাইটাকে আমি বলছি, তো তুমি তো আমার শালি, তোমার একটা ফ্রেন্ড আছে, তুমি ওর সাথে কথা বলো, তোমার বোন যাতে আমার সাথে বিয়ে হবে, আর আমার বন্ধুর সাথে তোমার বিয়ে হইলে তো দুই বোন একসাথে থাকবে, সমস্যা কি? তো ওর সাথে কথা বলে, আমার এক বন্ধুর সাথে কথা বলার পরে ওরা মাস 3 কথা বলার পরেই আমার বন্ধু মেয়েটারে নিয়ে আসার পরে মেয়েটারে নিয়ে আসবে আমার বলে নাই, মেয়েটারে নিয়ে আসছে। আসার পরে আমি শুনতে পাইছি বিকাল দিক দিয়ে মেয়েটারা গ্রহণ করে নাই। জীবনে প্রথম ডাকা আইছিল মেয়েটা। তোর মেয়েটা আমার ফোন দিচ্ছে, দুলাভাই আমি তো আপনার বন্ধুর সাথে আইছিলাম, ওরা নিয়ে জানি আমার তো শূন্য মাথা নষ্ট। জীবনে প্রথম ডাকা আইছি মেয়েটা, কী করবো? তো ওরা বলছি যেহেতু ওরা মোবাইল বন্ধ, আর আমি তো ওরা যেহেতু পছন্দ হয় না, আমি তো আর কিছু বলতে পারবো না। খুব পছন্দ হোক কিংবা না হোক, সে তো আমার বলতে পারতো, বলে আমি এখন এটা বিয়ে করতে পারবো না, কিংবা 2 মাস পরে আমার একটা জায়গা দিত, আমি চাকরি করে গাইতাম। এখন আমি বাড়িতে কীভাবে যাবো? হয়তো আমি আত্মহত্যা করলে, আর নয়তো বাড়িতে যা কীভাবে মুখ দেখাবো আমি, যেহেতু আমি বাড়িতে এসে পড়ছি। তখন মেয়েটা অনেক কান্দাউটি করে আমার সাথে ফোনে। তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, তোমার তো এই কোনো আত্মীয় থাকলে ওর বাড়িতে যাও, বাসায় যাও, তোর কোনো এক মামার মনে থাকতো 12 নম্বরে, তোর বাসায় যাওয়ার পরে চাকরি করে। মেয়েটা অনেক সময় খারাপ ডিসিশন নিচ্ছিল, আমার বলছিল দেন আপনারা আমি ফাঁসামু, মারা যাবো গাড়ির তলে পড়া, আমি মুখকে বাড়িতে দেখাইতে পারবো না। তখন মেয়েটার মরে নাই, ওরা অনেক বোঝানোর পরে মামার কাছে কিছুদিন তাইকা টঙ্গে কোনো একটা অফিসে চাকরি করে। তো মেয়েটার কাছে আমি ক্ষমা চাই, যদি বোন আমার কারণে তুমি কষ্ট পাই থাকো, বিয়ে হয়েছে কিনা জানি না, তো আমার ক্ষমা করে দিও। তখন কি প্রিয় ভাই, আমি 2008 থেকে 9 পাইছি, তখন কিন্তু এগুলো ছাড়িয়ে দিচ্ছি, ককটেল এগুলো ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার একটা ছেলে আইতেছে সামনে, এগুলো করি নাই। কিন্তু আমার গাঁজাটা চলতেছে, গাঁজা আমি বলতে পারি নাই। বউয়ের আমি আজ পর্যন্ত একটা সুতো কিনে দিই নাই, অথচ একটা মেয়ে আমার যদি বলছে আমার 500 টাকা দেবো ফোনে, আমি কীভাবে দেবো? আমি নিজে মাথা মানে ঠিক থাকতো না আমার। তখন তো কোনো ইনকাম নাই আপনার? না, ইনকাম নাই তো আমার, এই যে বাজে ইনকাম আর কি। জি, আমার একটা আজকে এগুলো দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনার কোনো
খাওয়ানো, পড়ানো, ভরণ পোষণ এগুলো দিতে ইচ্ছা করতো না? হয়তো মা অনেক রিকোয়েস্ট করে যদি বলতো বাবা আমার তো 500 টাকা দরকার, হ্যাঁ দিতেছি মা 1-2 মাস, আজকে এই মাসে চাইছে, আর 3 মাস পরে দিচ্ছে 500 টাকা। আজকে একটা মেয়ে আমার বলতো ভাই আমার 500 টাকা লাগবো, যান আমার 500 টাকা লাগবো, হ্যাঁ রে আমি তুমি অপেক্ষা করো, কীভাবে দিব ওইটা আমি কোন করে দিব তোমারে। তখনকার আমি একটা ভালো কাজে ধরি, কিন্তু আমি পাশে বাজার দিয়ে নাকি প্রিয় ভাই, আমার শাশুড়ি সব বাজার করে, রাজনীতির লোক জড়িত, এই কাজটা করি না, মিটিং মিছিল করি। জীবনে একটা দুর্ঘটনা বলতে, কোনো একটা জায়গায় আমি এগুলো নিয়ে যাইতে চাইছিলাম, আমার সাথে 2-3টা মাল ছিল ওই ককটেল। তখনকে আমার পুলিশে মানে সিভিলে ওরা ফলো করতে পারে আমারে। তখন মিরপুর 1-এর দিকে ধরার পরে মিরপুর থানাতে নিয়ে আসার পরে একটু অত্যাচার করে, বাড়াবাড়ি মানে যে ওরা যতটুকু পারে ওইভাবে মারতেছে। কে কই থেকে আইসি, কি কারণে কাজ হইতেছে। আমার যে বড় ভাই ছিল উনি লোক এখন পরিচিত নাই অবশ্য, থানার ভিতরে কেমনে কি করছে তাও জানতাম না, হয়তো আমার কাছ থেকে গেছে টাকা, হালকা কিছু গেছিল মনে হয়। এই কয় টাকার বিনিময়ে অনেকেই এগুলো কাজ করে। আমার যে মাইটে গেছে মাইটে এখন আমি বলতে পারি নাই, আমার মা বাবা এখন এই মাইটে দেয় না আমারে। এগুলো কাজ করে যাতে মায়ের যারা কাছে ওরা বুঝতে পারবো যে পিছনে যে জায়গা আসছিলাম ওইগুলো সাইডে দিচ্ছে, সাইডে দেওয়ার পরে কিপটে আমি বাজার করতাম না, আমি 1 টাকা বাজার নিতাম না বাসায়, আমার শাশুড়ি বাজার করে খাওয়াইতাম আমারে, আমি যে কয় টাকা কামাইতাম মোবাইলের ভিতরে ঢুকাইতাম। হঠাৎ করে শারমিন একটা মেয়ে পরিচিত হয়, আমি কোনো একটা বিয়েতে যাই, আমার এক ফ্রেন্ডের খালাতো ভাই বিয়ে ঢাকায়, এই বিয়েতে যাওয়ার পরে এই মেয়েটারে দিয়ে একটু হাসে, আমার দেখে হাসতেছে। ততদিনে কি অঞ্জনা আপনার মাথা থেকে ডিলিট হয়ে গেছে? না অঞ্জনার আমি এখনো বলতে পারিনি। অঞ্জনা মাথার মধ্যে আছে? জি। আচ্ছা, বউ তো সংসারে চলেই এসছে, এবং এই বিবাহিত জীবনও আপনার আরেকটা মেয়ের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে। ওকে, বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। 2 মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি। তারপর তখন শারমিন নামে মেয়েটার সাথে আমার পরিচিত হয়। তো মেয়েটা পরিচিত হয় বলতে, একটা বিয়েতে গেলে দেখেন না সবাই বেআইন বেওয়াই ডাকতেছে, তো ওই মেয়েটার ইয়েটা আমি একটু অন্যরকম দেখতেছি, মানে আমার প্রতি কেমন জানি একটা মানে মনে হইতেছে। টোন ডাক দিলাম, বেন এদিকে আসেন। তা হাইসা আইতেছে, আসার পর বলতেছে বেওয়াই ভালো আছেন? ভালো। আপনি জামার কি হন? জামার ভাই আমি। আচ্ছা, আপনি বিয়ে করছেন? আরে কি কোন এই বয়সে বিয়ে করবো এই সে, অথচ আমি বিয়ে করছি। তো হঠাৎ করে বলতেছে বেন আপনি তো আর আপনার সাথে দেখা হবে না, যদি পারেন একটু ফোন নাম্বারটা দিয়েন। তো ফোন নাম্বারটা ওর ছোটো বোন আছে একটা, ওর কাছে দিয়ে পাঠানোর পরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি। তখন আমি এসেই ফোন দিই, 1-2 দিন 3 দিন যাওয়ার পরে মেয়েটা দিয়ে আমার প্রতি এত দুর্বল হয়ে গেছে, মানে বলার বাইরে, 1 সপ্তাহের ভিতরে। তখন আমি একটা চিন্তা ভাবনা করলাম, মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে গেছে, আমি একটা সুযোগ কাজে লাগাইতে পারি। আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ। বেতন পাও কয় তারিখে? 10 তারিখে 12 তারিখ। তো আমি তখন সমস্যায় আছি, এই সেই আমার 1000 টাকা দিতে পারবো? আমি দিয়ে দিব, কাল পরশু দিয়ে দিব। এইভাবে টাকাটা নিতাম। এই টাকাটা নিয়ে আমি আবার শিখে যাই। কিন্তু পরে আমি গেছি এক বাসায়, যাওয়ার পরে আবার হেনে যাওয়ার পরে কিন্তু কি প্রিয় ভাই ফোন আমরা সব কিছু কন্ট্যাক্ট করতাম একবার কমপ্লিট। হেনে যাই দেখতাম আমার প্রতি একটু মানে কেমন জানি, বিয়ার পরে এগুলো হইবে, এখন না এগুলো চলবো না, কোনো এটা বিয়ার পরে। তখন যে কোনো একজনের বুঝাইছে বিলিভ ছেলেরা বিয়ার আগে এগুলো দিতে সরে যাইতে পারে, এরকম একটা ধারণা ছিল তোমার মনের ভিতরে। তখন ওরা নিয়ে যাই, তখন আমি বুঝতে পারছি ওর লাগে আমার এটা চলবো না। তখন আমি আবার সামনে মাসে আবার 1500 টাকা লাগবো, তুমি তো আগে টাকা দেও নাই। আরে দিমু নে, তুমি আমার ভালোবাসো না, বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি তো। আমার মা কইছে 1 সপ্তাহ পরে তুমি টাকা দিবা, আমি তোমার মার কাছে দিমু। তখন ওরে আমি ইচ্ছা করে ওভারটাইম করাইতাম, ইচ্ছা করে ওভারটাইম করে তুমি বলতে গিয়ে ওর যদি 8টা ছুটি থাকতো, ওই ইচ্ছাকৃতভাবে 10টা পর্যন্ত থাকতো, জাস্ট 2 ঘন্টা ওভারটাইম করতো আমার জন্য।
এই যে 1500 টাকা চাইতাম, ও ওভার টাইম থেকে দিত। তো এই টাকার দিয়ে কি প্রিয় ভাই, আমি এত কষ্ট করে টাকাটা মেয়েটা কামাইতো, আর টাকাটা দিয়ে আমি টাকাটা আপনি উড়াতেন মানে 2 ঘন্টা 2 মিনিটে শেষ করে চলে যাইতাম। এই সম্পূর্ণটাই নেশার পিছনে খারাপ কাজে জড়িত। কিন্তু আস্তে আস্তে আবার ভালো লাগতো, কষ্ট লাগতো, কি মেয়েটা তো ভালোবাসা আমারে। এভাবে আমি হিসাব করছি, ওর কাছ থেকে আমার 5000 টাকা আনা হয়েছিল। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম, মেয়েটা যে পর্যন্ত গেছে, আমি আসল পরিচয় না দিলে হয়তো লাস্টে অন্য চিন্তা ভাবনা নিতে পারে। তো আমি বলছি একদিন মজা করে বলি, দেখো আমি তো আসলে বিয়ে করছি, আমার ছেলেও আছে একটা। এই সময় আমার ছেলে হয়ে গেছে, এই সময় আমার ছেলের বয়স 2-2.5 বছর। তখন বলছি, দেখো আমি বিয়ে করছি, আমার ছেলেও আছে। মেয়ে কয়, তুমি কি বলো, এগুলো মজা করো না। আমি বিশ্বাস না করলে তুমি আমার ছেলেরা দেখো। ঠিক আছে যাও, তোমার ছেলেরা নিয়ে আসো। ওর 8টা না 7টা ছুটি হয়েছে অফিস, আমি রাস্তায় ছেলেরা দাঁড়ায় রয়েছি, বলে আসো ওটা আমার ছেলে। আমার ছেলেরা জিজ্ঞাসা করতেছে, ওটা তোমার আব্বু? আমার ছেলে কো, আমার আব্বু। মানে পিচ্ছি তো তখনকার দিয়ে ওর মনের ভিতরে মনে হয় আসমান ভাঙ্গা পড়ছে ওর মাথায়, চোখ দিয়ে পানি বলতেছে, মনে হয় ওনার দিয়ে মুখ ডাইকা যাইতেছে। যাওয়ার পরে আমি কুইজ খবর নিলাম বাসায়, খাওয়া দাওয়া করে নাকি হয়েছে, বাংসুর করছে বাসায় এসে। হ্যাঁ, এরপরের দিন অফিসে যায় নাই। আমি একদিন বাসায় গেলাম, যা বুঝাইছি, দেখো তুমি যে টাকাগুলো দিছো এইগুলো তোমার টাইমে তোমার ফিরাই দেবো, ওকে, তুমি তোমার লোকে যা করছি তুমি আমার ক্ষমা করে দিও। তারপরে মাঝখানে কত হইতো, তখন 1500 এইভাবে চাইতাম না। তখন চাইতাম কীভাবে, আমার ফোনে টাকা নাই, যদি পারো কটা টাকা দিও। তখন এই যে 100 টাকা, 50 টাকা লাঞ্চের সময় পাঠাইতো। পাঠানোর পরে এই টাকাটা দিয়ে অন্য মেয়েদের সাথে কথা কইতাম। তখন শারমিনরে অপারটা সত্য কথাটা বলে দিচ্ছি, বলার পরে কইতেছে, ঠিক আছে তুমি সারা জীবন আমার পাশে থাকবে, এভাবে তোমার ছেলের আমি আমার ছেলে মনে করলাম। সপ্তাহ নিবার একটু স্বাভাবিক হয়েছে। হওয়ার পরে হঠাৎ করে একটা বলতেছে, তুমি আসো তোমার ছেলের লেগে, আমার ছেলের লেগে আমি একটা গিফট আনছি, কি আনছো? তো আসার পরে দিয়ে ওর প্যান্ট শার্ট বাবুর জন্য নিয়ে এসছে। তিনি আসার পরে এইভাবে শারমিনের লোকে এনে ব্রেকআপ বলতে ওর লোকে আর কিন্তু দেওয়ার সাক্ষাৎ নেই আমার। হঠাৎ করে কোথায় গেলে গেল কইতে পারি না। এখন আমি খুঁজে ওরে পাই না, পাইলে ওর টাকাটা আমি দিয়ে দিতাম। তারপরে আমি অফিসে ঢুকি, গার্মেন্টসে চাকরি করার পরে তখন আমার মেয়েদের প্রতি আকর্ষণটা বেশি বাড়তেছে। তখন একটা গার্মেন্টসে আমি কাটিংয়ে ঢুকছিলাম, ঢোকার পরে তো লাইনে যাইতাম, আমি কাটিংয়ে চাকরি করতাম। লাইনে যাওয়ার পরে একটা মেয়ে আমার খুবই ফলো করতো। তো মেয়েটার কাছে আমি গেছি, তো আমার একটা ধরুন সম্পর্কে বাইক নিচ্ছিল। বাইক নিয়ে বললাম, আন্টি ওই যে মেয়েটা তো আমার দিকে একটু এরকম একদম হাসি দেয়, তো ওর কি বিয়ে হয়েছে? কোনো বিয়ে হয় নাই। আমি আচ্ছা, ওর নাম্বারটা নিয়ে যেতে পারবা? ঠিক আছে মামা, আমি লাঞ্চের সময় রেজাল্টটা জানাবো। তারপরে মেয়েটা ওরা আমি কথা বলার পরেই ওই বাইক নিয়ে যায় বলতেছে, এই তোমার তো মামা পছন্দ করে। ওকে সরাসরি এই কথা বলছে। আর আমি জাস্ট নাম্বারটা চাইছিলাম। মেয়েটা দেখছে আমি যে এই বাইক নিয়ে সাথে কথা বলছি, বাইক নিয়ে তো কইছে যখন তোমার পছন্দ করে, মেয়ে নাকি অনেক খুশি। তখন লাঞ্চের সময় নাম্বার দিচ্ছে, দেওয়ার পরে লাঞ্চের সময় কথাবার্তা হচ্ছে, খাবার দেওয়ার পরে কথা দিতে কইছি, খাওয়ার পরে 2-3 দিন কথা বলার পর আমরা একদিন ঘোরার ডেট করি। আপনার ঘরে তখন বউ? ঘরে আমার বউ। তো আমি বলছি, তো আমরা দুজন ভালোবাসি, তো আমরা এক জায়গায় নীরবে বসে কথা বলি। কোন জায়গা? কোনো একটা জায়গায় যাবো, একটা রুমে, তুমি আর আমি, কেউ থাকবে না। তখন মেয়ের দ্বারা কী করে কি প্রিয় ভাই, মেয়েটা একটু চালাক। শুক্রবার আমরা যাওয়ার ডেটটা ছিল, ও কী করে কেমনি ঠিকানা নিয়ে আমার বাসায় চলে যায়। আর মেয়েটা জানতো আমি বাসায় বাবির কাছে ম্যাচ খাই, মানে আমার বউ হয়েছে আমার বাবি, মানে এরকম বানাইছি। তো বইনে তো দেখো, কী ব্যাপার আপু তুমি এই জায়গা? পপি তুমি এই জায়গা? হ্যাঁ আমার বাসা তো এটাই। তোমার বাসা এটা? তখন কইতেছে যে অমুক ছেলেটা কোনটা? তোমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। বিয়ে করে নাই? হয় যে এই ছেলে। তো আমার ঘরে যখন গিয়ে ঢুকছে, তখন আমার ছেলে বলতেছে, হ্যাঁ মারে আম্মু আন্টি আইছে, মেমন আইছে। আর বউ বুঝতে পারে নাই ওর যে এই উদ্দেশ্য আইছে। জি। আর ওর উদ্দেশ্য রয়েছে যে যেমন হলো ঘুরতে, ওর আসল পরিচয়টা আমি জানি, যদি বিয়ে না করে, যদি এই কাজটা হয়েও যা, তাহলে সমস্যা নেই। আমার ছেলেটা বলতেছে, আব্বু আন্টি আইছে। ওই কথা শুনে তো মেয়েটা আরো আমার দিকে চোখ বড় করে তাকাইছে, কি ব্যাপার বিয়ে করে না আবার বাচ্চা? বাচ্চার বয়স কত তখন? 3 বছর 3.5 বছর বয়স। 3 বছর থেকে 3.5 বছর বয়স। তখন হয়তো আমার দিকে তাকাইছেন, জিজ্ঞেস করতে বাচ্চা কাটা? আমি স্যার আমার 22 এটা। আমার বউ আমার দিকে তাকাইছে, কি ব্যাপার ওর পোলার 22 পরিচয়, কারণ কি? ওর এই কথা বললে আমি ঠান্ডা আনছি গিয়ে, ঠান্ডা ওরা খাইবো না। আর একটা বান্ধবী নিয়ে এসেছিল, ঠান্ডা খাইবো না, আর আগে বাইরে গেছে বাসা থেকে। আমি যে রাগ করো না, যা হয়েছে ওটা আমার ভাবি, তোমার লোক মজা করছে মনে হয়, না তোমার আসল রূপ ধরতে পারছি আমি। তুমি বিয়ে করছো, তুমি আমার কাছে গোপন রাখছো। তখন কিছুদিনের পরে আরেকটা মেয়ের সাথে 5 তলা কলির লোক আমার পরিচিত হয়। তো হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলাম,
পানি নিতে এসে আমি জিজ্ঞেসি বাড়ি কোথায়, মুখ জায়গায়। আমি জিজ্ঞেসি বিয়ে হয়েছে আপনার, বিয়ে হইলে হোক না হইলে না হোক আপনার সমস্যা কি, তো আপনি আমার সাথে আর কথা কইবেন না। তখন দিয়ে আমার আরও জিত চাপছে মাথায়, কি মেয়েটা আমার লোক এরকম জারি নিল, পাপড় নিল। তখন যেভাবে ওকে আমি নাম্বারটা ম্যানেজ করি। মেয়েটা বিয়ে হয়েছিল, ওর হাজবেন্ডের সাথে একটু রাগারাগি ছিল, আলাদা বাসা নিয়ে থাকতো, পার্সোনাল বাসা নিয়ে থাকতো। মেয়েটার জামাই আসতো না ওর কাছে, আসতো কিনা তো আমি জানতাম না। তখন মেয়েটার লগে ফোনে কথা কই, 1 দিন 2 দিন 3 দিন কথা করার পরে ওর লগে ভালো মন্দ জানিস, তখন আমার শেয়ার করে দেন আমি বিয়ে হয়েছে, আমি এগুলোর সামনের দিকে আগাইতে পারবো না, আপনার জায়গায় আপনি থাকেন, এমনি যা ফ্রেন্ড হিসেবে আছেন এতটুকুই ভালো। তখন আমি মানি না, না মানাতে ওর যে কোনো একটা পোলার দিকে তাকালে আমার খারাপ লাগে। কিংবা দেখছি ও একটা ছেলে কত কথা কইতেছে রাস্তায় দাঁড়ায়, কিংবা অফিসের ভিতরে, ওরা ডাইকে নিয়ে আসতাম এদিকে, ওর সাথে কি কথা বলছে কলির সাথে, খুব ভালো মন্দ কথা কইছে, ওর দাম মাইর, মানে ওর কথা বলে মাইর দিতাম। আর আমার একটা ব্রেক রেকর্ড ছিল কি খারাপ, আমি বেশি মারামারি করতাম, নিজের মারামারি নেই ছোটোবেলা থেকে। একজন বলছে, আকরাম ভাই আমার তো এটা সমস্যা, ঠিক আছে যা। আমার জীবনে এটা একটা বড় ভুল, মানে একজনে উলাই দিছে, ওটা আমি না অরিজিনাল তর্জন্ত না করে ওটা নিয়ে আমি সামনের দিকে আগে গেছি, মারামারি দুম অথচ লাস্ট টাইম পাইসে গেছি, তার জন্য আজকে আমার এই অবস্থা। তখন মারামারি করতাম, মেয়েটা একটু ভয় পাই আমার লোক রিলেশনটা করছিল, যে আমি মারামারি করি, হয়তো আমি কি রাস্তায় কিছু করলে হয়তো আমার রাস্তায় কিনো ইয়ে করতে পারে, মেয়েটা বুকটা পরে আইতো যাইতো। হঠাৎ করে আমরা একদিন ঘোরার ডেট পালাই, কোথায় যাবো হলো আমার কথা সেটি যেভাবে হোক ওরে বলি আমরা যা ঘুরতে যাবো চলো, সিএনজি করে ওরে নিয়ে যাই, কই আইসো অমুক জায়গায় একটু বৈশাখ গল্প করবো, সমস্যা হইব না, সমস্যা নাই। মানে আমি এর আগে ওই জায়গায় গেছি, তো অত ওই জায়গায় যাই নাই, অনেক ভয় পাইতেছে। যে তখন পাশে আইসা বললাম, আইসা যাওয়ার পরে ওর লগে আর আমার কোনো রিলেশন থাকে না, মানে শেষ। আপনি সম্পর্ক শেষ করে দেন নাকি? না ও দুজনের পক্ষ থেকে, মানে কথা বলি না, ফোন দেয় না, আর ভাবতেছে আমি বাচ্চা গেছি, আমার আর ডিস্টার্ব করবো না, কারণ ওর যা করার উচিত আমি করেই ফেলেছি, আমার তো ওর দরকার নেই। আর দরকার নেই বলতেই অঞ্জনও কিন্তু অফিসে চাকরি করে। অঞ্জনা ওই অফিসে কাজ করতো? জি একই লাইনে একই পাশাপাশি মিশিং। যাস আমি ওরা দেখানোর জন্য বলি, দেখ তোর জন্য আমার একটা মেয়ে, তুই একটা মেয়ে আর আমি দেখ কয়টা মেয়ের লোক রিলেশন করতেছি, কলির লোকে বাদ। তখন আর একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, মেয়েটার নামটা আমি বলতে চাইতেছি না, মানে বয়স কমই, খুবই বয়স কম, চাকরি করতো। জাস্ট রাস্তায় দেখা হয়েছিল, দেখার পরে হাসি খুশি আমার দেখলে একটা হাসি মারতো, কারণ আমি বুঝতাম কি এত অল্প বয়সী মেয়ে আমার দেখলে হাসি মারে, দেখি আমার লোকে এরকম মানে রাজি হইব নাকি ওর লোকে প্রেম করার অফার দিলে। হঠাৎ করে একদিন বলি দেওয়া তোমার লোক আমার কিছু কথা ছিল, কি ওরা আমি অফার করছি একটা ঘুরতে নিয়ে যাবো এক জায়গায়। তো প্রথম দিন 10 নম্বর নিয়ে গেছি, নেওয়া যাওয়ার পরে কি প্রিয় ভাই কী কম, যাই হোক আধা ঘন্টা 1 ঘন্টা পরে অর্গ্যান ফিরার পরে নিয়ে আসার পরে ওটাও বাদ, ওটা আমি এমনিতে বাদ করে দিই। তারপরে আরেকটা যেটা হয়েছে আমার, একদিন আমি কথা বলতেছি একটা মেয়ের সাথে, আমার আমার ওয়াইফ পিছন থেকে শুনতেছে সব, শোনার পরে কথাগুলো তো হইতো এইগুলো যেভাবে একটা মেয়েরে পড়ানো জান প্রাণ এই সব বুয়া কথা আর কি। তো আমার পিছনে আমি মানে বুঝতে পারি নাই, কথা বলার পরে হঠাৎ করে দিয়ে আমার মোবাইল টান মারছে, টান দেওয়ার পরে আমি তো ওর দিকে তাকাইছি, তাকানোর পরে তো পুরো ঝগড়া। আমার ছেলের বয়স এই সময় প্রায় 4 বছর 5 বছর এরকম, আমার ডিভোর্স দিয়ে দিব। আমার তো পুরো মাথা নষ্ট, কী করে আমার ডিভোর্স দিব, তার ভিতরে কি প্রিয় আমি পিছনে রেখেছি। আমি মদ খাওয়া কিন্তু আমার মাঝখানে লেগে মানে প্রাইস চলতো। কিছুদিন আগে আমি এবার ধরছিলাম। কি ধরছিলেন? যেটা বলে বাবা, আমরা যেটা ইয়াবা। আমি খাইছি হয়তো 10 থেকে 12 পিস খাইছি, তারপরে আমি এই পর্যন্ত ক্ষমা করে দিছি, শেষ। আর কাইনা এবার কাইনা গাজাও মোটামুটি চলে না এখন, সব কিছু আমি তবা করছি। আমি এই আরও 2-3 লোক মেয়েদের সাথে হয়েছে, এরকম মেয়েদের সাথে আমি কিছু টাকা পয়সা নিচ্ছি। তা আমি চাইতেছি আমার মতন ওর মতো আমি অন্য মেয়েদেরকে, আমার ভিতর কি নাই সে আমার ভালোবাসতে পারলো না। আচ্ছা, দুটো বিষয়, একটা যেটা হচ্ছে যে আপনি আজকে যে কথাগুলো বললেন এখানে, সেটা কি আপনার স্ত্রী জানে নাকি আজকে প্রথম জানবে? আজকে প্রথম জানবে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর রানিং। 8 বছর, তার মানে সে বোঝার বয়স হয়েছে তার। একটাই ছেলে আপনার? আর 2 ছেলে 3 মাস। তো আপনার স্ত্রী এটা জানার পরে কি অবস্থা দাঁড়াতে পারে? সে তো অবশ্যই একটু রাগারাগি করতে পারে, কারণ আমি অনেক মেয়ের লোকে ফিজিক্যাল করছি। স্টিল আপনি বললেন যে আপনার 2টো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কোনো ধরনের কোনো ড্রাগ আপনি নিচ্ছেন, মানে কোনো নেশা কি মধ্যে কি এখন আছেন? কোনো নেশা নেই, হয়তো বিড়ি সিগারেট চলে হালকা। বিড়ি সিগারেট। পেশায় আপনি গার্মেন্টস কাজ করছেন? না, রং মিস্ত্রি কাজ করছেন। আপনি একটা যেটা হচ্ছে যে আপনি অনেকখানি কিওর হয়েছেন, মানে আপনি অনেকখানি
বলা যেতে পারে এই ভুল রাস্তা থেকে সরে এসেছেন, সেটার জন্য এই অনুষ্ঠানগুলোর কথা বলছি। আপনার অনুষ্ঠানগুলোই অনেক সহযোগিতা কিভাবে করছে। আপনাকে হেল্প করেছে এগুলো? যখন আমি প্রথম গাজা থেকে ফিরে আসি, আপনি অন্য একটা চ্যানেলে অনুষ্ঠান করতেন, এগুলো আমি শুনতাম। তো চিন্তা করলাম অনেকেই গাঁজা খা, মদ খা, কিংবা এগুলো কি, এগুলো জীবনে কি, আসলে কিছু না, লাস্টে দিয়ে জিরো। তা আমি আজকে জিরো। আমি যে 20,000 টাকা আমি আবার শিখে ভাঙছি, 20,000 টাকা আজকে থাকলে আমার উপর অর্থ সম্পদ থাকতো। কি প্রিয় ভাই, আজকে আমি মিরপুর থেকে আপনার অফিসে 60টা আইছি টাকার অভাবে। আমার ছেলে সকালবেলা বলছে, বাবা 500 টাকা দাও, দিতে পারি নাই, কারণ মেয়ের পিছনে অনেক টাকা নষ্ট করছি। কোনো ভাই যাতে টাকাগুলো মেয়েদের পিছনে নষ্ট না করে। আমার বাবার সাথে আমি যে বেয়াদবি করছি, হয়তো বাবা একটা সংসার করছে, আমাদেরকে দেখে নাই, তার জন্য হয়তো রাগের মাথায় করছি। আমার নানি আমার অনেক আদর করতো, সেই বাড়িতে বড় হওয়া। তো আমার আপনার অনুষ্ঠানগুলো আমি অনেক দিন ধরে শুনি মনে হয় আমার এটা মানুষের শোনার প্রয়োজন। কারণ আমি যে অপরাধগুলো করতেছি আর ভাবতাম আর একটা করে ছাড়ছি, যেমন গাঁজাটা ছেড়ে ছাড়ছি, মদটাও আপনার অনুষ্ঠানগুলো শুনি, লাস্টে দিয়ে জিরো, আর কিছুই নাই। একটা যেটা হচ্ছে যে আপনার ভেতরে বোধটা এখনো মরে যায়নি। আমি মনে করি যে, এবং আমি সবসময় বলি যে দেখুন, প্রতিটা মানুষ যারা ভুল করে, অপরাধ করে, যারা অন্যায় কাজ করে, তারাও মানুষ। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে সিক্রেটস অনুষ্ঠানে যারা আসেন, তারা এক অর্থে বিবেক বোধ সম্পন্ন মানুষ। কেন? তারা রিয়েলাইজ করতে পেরেছে তারা জীবনে ভুল করেছে, অপরাধ করেছে, এবং সেই জায়গাটা থেকে তারা নিজেরা কষ্ট পাচ্ছে। ম্যাক্সিমাম টাইম এটা যেটা হয় যে তারা নিজেদের পরিচয় এখানে গোপন রেখে তাদের অপরাধগুলো অকপটে বলে যান, রিস্ক নেন, তারা সামাজিকভাবে ভয়াবহ রকমের রিস্ক নেন, এবং একই সাথে তারা এই রিস্কটাও নেন যে পারিবারিকভাবে এই ঘটনাগুলো বলার পরে কতটা চাপের মুখে পড়তে হবে। কিন্তু তাদের একটা মহৎ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে তার মতো করে ভুল যেন কেউ কখনো না করে, তার মতো করে অপরাধী কেউ জানতে কখনো না হয়। ওয়াসিম যে গল্পটা বললো এখানে, ওনার জীবনের যে সিক্রেটসগুলো, সেখানে পরিণতিটা কি? পরিণতিটা কিন্তু খুব ভয়াবহ, আপনার হয়তো চোখে পড়েনি। ও শেষের দিকে এসে কিন্তু গল্পটা ধরে গিয়েছে ওর, যে আমি পতিতালয়ে টাকা ব্যয় করেছি, মদের পিছনে টাকা ব্যয় করেছি, ড্রাগসের পিছনে টাকা ব্যয় করেছি, আজকে যখন আমার বাচ্চা আমার কাছ থেকে 5টা টাকা চাচ্ছে, আমি টাকা দিতে পারছি না। এইটা হচ্ছে তার পরিণতি। আপনি তাকে কি শাস্তি দেবেন? এই যে উপলব্ধিটা, সেই উপলব্ধির কাছে তার যে নিজেকে পশু মনে হওয়া, নিজেকে অন্যায়কারী মনে হওয়া, এটাই হচ্ছে তার শাস্তি। এবং এই শাস্তিগুলো দেখে যাতে করে আমরা সতর্ক হই, সেটাই হচ্ছে বড় কথা। বারবার বলি, সবসময় বলি, সকল মানুষই সম্ভাবনাময়, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। দেখবেন যে জেলে একটা কথা খুব সুন্দর করে লেখা থাকে যে রাখিব নিরাপদে, এবং সচ্চরিত্র গঠন করার জন্য সাহায্য করব। আমরা যেন কোনোভাবেই একটা মানুষ অপরাধী হলে তাকে পেনাল্টি দেওয়াটাকে উৎসবের জায়গাটাতে না নিই। সে যদি অনুতপ্ত হয়, তার জায়গাটি থেকে সে যদি বুঝতে পারে যে না, দিস ইজ এ গ্রেট রিপেন্ট। অনেক সময় অনেকেই বলেন যে বুঝবো কীভাবে সে অনুতপ্ত হয়েছে কি হয়নি। তাকে দেখে বোঝা যায়, তার কার্যকলাপ দেখে বোঝা যায়। যদি বোঝা যায় যে না সে অনুতপ্ত, তাহলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবং সেই বাড়িয়ে দেওয়াটা আমাদের ওয়াসিমের জন্য হতে পারে, সেই বাড়িয়ে দেওয়াটা হয়তো বা আপনি যারা আসতে চাচ্ছেন এই অনুষ্ঠানে তাদের জন্য হতে পারে। কারণ আমরা মনে করি একজন মানুষ অপরাধ করে, ভুল করে, সে যদি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, অপরাধ করেছে, তাহলে ওই মানুষটির দ্বারা পিওর, নিখাত কিছু ভালো কাজ করা সম্ভব। এবং সেটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। আমরা যেন সেই মানুষগুলোকে সারাটা জীবনের জন্য একটা সিল না মেরে দিই যে সে একজন অপরাধী। আমরা যেন সবাই সতর্ক থাকি। শুভকামনা থাকবে আপনার জন্য। তবে একটা বিষয় আমি শুধু এতটুকুই বলতে পারি, যে বিষয়টাতে আপনি এখনও জড়িত আছেন। আমি আপনার স্ত্রী যদি এই অনুষ্ঠানটা শুনে থাকে, তাহলে তাকে বিনীতভাবে অনুরোধ করব যাতে করে আপনার প্রতি কঠোর না হয়। প্রথম কথা হচ্ছে এটা, হ্যাঁ। এবং কারণ সে আজকে স্বীকার করেছে, আপনি বরং একটা মহত্বের পরিচয় দিতে পারেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অফকোর্স এই কথার বেসিসে আপনি যে কোনো একটা পেনাল্টি সিদ্ধান্ত তাকে দিতেই পারেন, সেটা আপনার জায়গা থেকে জাস্টিস। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই মানুষটাকে নিয়ে আপনার সংসার করতে হবে, এই মানুষটাকে নিয়েই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এই মানুষটি আপনার ভালোবাসার মানুষ, তাহলে খারাপ কথা বলে, ঝগড়াঝাটি করে, অন্যায় অত্যাচার করে, বা বাসার মধ্যে ঝগড়াঝাটি করে, ঝামেলা করে, এটার কোনো সমাধান হবে না, রেমেডি হবে না। এবং আমি জানি যে সমাজের যে শ্রেণীর মানুষটি আজকে এখানে কনফেস করেছে, তার জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়াটা একটা বিলাসিতা ছাড়া কিছুই না। আমাদের সামাজিক অবকাঠামো সেটাই বলে। আমরা অনেকেই, ওপরতলার মানুষরা অনেকেই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। আর এই ধরনের মানুষরা অনেক সময় এটাকে বিলাসিতা মনে করতে পারে যে কিসের মানসিক ডাক্তারের কাছে যাব, এটা আবার কিসের মানসিক সমস্যা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ওনার স্ত্রীকে, যে আপনি ধৈর্যশীল হয়ে হয়তো সামনের দিকে এগিয়ে নেবেন এবং তাকে প্রতি মুহূর্তে আপনি বোঝাবেন, যাতে করে সেই যেই বড় একটা প্রবলেমের মধ্যে আছে, সেই প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের সেক্সুয়াল অ্যাডিকশন, এবং এটাও কিন্তু এক ধরনের ড্রাগ।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ডক্টর তাজুল ইসলামের কাছ থেকে জানা, ওনার সঙ্গে আমি লম্বা একটা সময় কাজ করেছি। তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মস্তিষ্কের যেই জায়গাটিতে নর্মাল ড্রাগ নিলে নেশা তৈরি হয় এবং সে নেশার জন্য মানুষ খুন করে ফেলতে পারে, ঠিক একই জায়গা থেকে এই যৌন নেশাটাও হয়, ড্রাগ সেক্সুয়াল অ্যাডিকশন যেটাকে বলে। তার মানে বুঝতেই পারছেন যে এটা কত ভয়ানক রকমের একটা নেশা। এটাকে শুধু জোর জবরদস্তি করে অন্যায়ভাবে এটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে বা গায়ের জোর খাটিয়ে এটা থেকে একটা মানুষকে দূরে রাখা খুবই 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 মুশকিল। সেখানে বরং বারবার কাউন্সেলিং করা, তাকে খুব সুন্দর করে বোঝানো, তার প্রতি সদয় হওয়া, এবং যদি সত্যি সত্যি তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হয়, আপনি যদি হোপলেস হয়ে যান, যেন আপনি পারছেনই না শেষ পর্যন্ত, দেন গো টু আ সাইকিয়াট্রিস্ট, ডাক্তারের কাছে যান, মনোবিজ্ঞানীর কাছে যান, তার কাছ থেকে একটা ভালো পরামর্শ নিন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওকে যদি একটা প্রশ্ন করি, ও প্রশ্নের উত্তরটা দেখবেন কীভাবে দেয়। আমি জানি প্রশ্নের উত্তরটা কী হবে। আপনি যখন এই কাজটা করেন, মানে কোনো একটা অনৈতিক সম্পর্কে আপনি যখন যাচ্ছেন, যাওয়ার আগে হয়তো আপনি একটা ঝোঁক নিয়ে যাচ্ছেন, মানে একটা বলা যেতে পারে নেশার মতো যাচ্ছেন, আপনি গিয়ে আপনি কাজটা করলেন। কাজটা করার তাৎক্ষণিক কাজটা যখন সম্পন্ন হয়ে যায়, আপনার খারাপ লাগে না? অবশ্যই। আপনার মনে হয় না যে আপনি একটা মারাত্মক ভুল করলেন? আমি কাজটা করার পরে হয়তো যাওয়ার সময় ভালো লাগতো, কিন্তু কাজটা করে আসার পরে আমি খালি ভাবতাম কি করলাম ওটা। এই ভাবনাটা যেহেতু মরে যায়নি, সুতরাং এখান থেকে অবশ্যই বের হয়ে আসা সম্ভব। আর আপনাকে আমি শেষমেশ একটা কথা বলবো, আপনি যে পাপের ভাগী হচ্ছেন বা আপনি যে অন্যায়ের ভাগী হচ্ছেন, সেই পাপটা আপনার প্রিয় মানুষের কাঁধে যদি এসে পড়ে, ধরেন আল্লাহ কিন্তু বিভিন্নভাবে শাস্তি দেয় অবশ্যই। হ্যাঁ, আপনাকে দেখা গেল আপনাকে কিছু করলো না, হয়তো আপনার পরিবারের এমন কাউকে কোনো একটা শাস্তি দিল যে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। সুতরাং যেহেতু এখন পর্যন্ত শাস্তি পাননি, এখন পর্যন্ত রিয়ালাইজেশনের জায়গাতে আছেন, এখনই বের হয়ে আসুন। এবং যদি ধর্ম বিশ্বাস করেন, তাহলে সেই জায়গাটি থেকে আমার মনে হয় তওবা করে বের হয়ে আসা উচিত আপনার। হ্যাঁ, এবং আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আর প্রিয় শ্রোতা, শেষের দিকে এসে আমি যে কথাগুলো বললাম, সেগুলো আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন। আপনাদের যদি মনে হয় যে না, এই জায়গাটার সাথে আপনি একমত না, সেই মতামতের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। আজকের এই অনুষ্ঠানটা খুব শর্টকাটেই আমাদের শেষ হলো, খুব অল্প সময় নিয়ে। সময় বড় কথা নয়, আমরা ওয়াসিমের কাছ থেকে যেন এই শিক্ষাটা নিতে পারি যে কোনো বহুগামিতা সম্পর্কই আমাদের জন্য নিরাপদ নয়, না সেটা শারীরিকভাবে, না সেটা মানসিকভাবে। এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904 এই নম্বরে। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 উইথ মি RJ কিবরিয়া। এবং সারা দেশব্যাপী যারা এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের সবার প্রতি একটি কথা বারবার আমরা বলি, প্রতিটা অনুষ্ঠানেই বলি, 18তম পর্বে এসে আবারও বলছি, যারা এখানে কনফেস করেন, যারা এখানে ভুল স্বীকার করেন, নিজের জীবনের সিক্রেটসগুলো বলেন, তাদেরকে আঙ্গুল তোলা উদ্দেশ্য নয়, তাদেরকে শুনে আমরা যাতে সতর্ক হতে পারি। এবং বেশিরভাগ সময়ই এখানে নাম পরিচয় গোপন রেখে তাদের সামাজিকতার কথা ভেবে এখানে গেস্টকে উপস্থাপিত করা হয়। তারপরেও আমরা আমাদের কশনে, আমরা আমাদের ডিসক্লেইমারে একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই সবসময়, আপনি এখানে কনফেস করবেন অ্যাট ইউর ওন রিস্ক। এবং যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904। আমি আবারও বলছি 09611904। দ্বিতীয় ঘন্টায় আমি ওয়েলকাম করছি আরও একজন গেস্টকে। আচ্ছা, নামটা একটু বলেন। জি, আমার নাম শাহরিয়ার। বয়স কত এখন? যে এখন 18 বছর। 18 বছর চলছে। আপনি এই যে সিক্রেটস অনুষ্ঠানটাতে আপনি আজকে নিজের জীবনের যে কথাগুলো আপনি বলতে যাচ্ছেন, সিক্রেটস অনুষ্ঠানটা আপনি শোনেন? জি, শুনি।
নিয়মিত শোনেন? জি। আচ্ছা, আপনি আগের একটা মানে রেডিওতে ছিলাম, সেখানে শুনতেন? সেখানে আমি গেছিলাম, কিন্তু আমাকে ওইখানে মানে যোগাযোগ করতে দিই নাই আর কি। আমি কার সাথে যোগাযোগ করলে আপনাকে পাবো এরকমের কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি ওখানে গেছিলাম, ওখানে গিয়ে আপনি আমাকে খুঁজছিলেন? আচ্ছা, খুব একটু খারাপ লাগছিল যে আগে গ্রামের থেকে আসছি। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয়তো ওনাদের সময় ছিল না যে কারণে এরকম হয়েছে, ওটা কোনো ব্যাপার না। একটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই খুঁজছে বা অনেকেই আসলে এরকম ভাবে খোঁজে, যে কারণেই আসলে এই কথাগুলো একটু আমরা প্রচার করি শুরুতেই। এবং এরকম খবরও আমি পেয়েছি, এরকম শুনি অনেক গেস্ট এসে বলেন যে 3 দিন যাবত ঢাকায় স্টে করেছি শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি, ভালোবাসা, শ্রদ্ধা এবং ভালো লাগা সবার প্রতি। এই ভালোবাসাটুকু আমাকে দেওয়ার জন্য, এই দোয়াটুকু আমাকে দেওয়ার জন্য। আপনি যে আজকে যে ঘটনাটা আপনি এখানে বলবেন, কেন বলবেন প্রথমেই যদি একটু পরিষ্কার করতেন? জি, আমি এই ঘটনা বলতে চাই যে আমার মতো জীবন যেন অন্য কারো না হয়, বাংলাদেশের কোনো মানুষের জন্য না হয়, আমি এটা মনে করি। কারণ আমি বুঝি যে এই জিনিসটা কত বড় ভয়াবহ জিনিস আর কত বড় খারাপ জিনিস। আচ্ছা, আমি এখান থেকে দুটো বিষয় একটু প্রিয় শ্রোতা আপনাদেরকে নোট করতে চাই। আমি যতটুকু এই গল্পটা শুনেছি তাতে আমার কাছে মনে হতে পারে যে আজকের এই অনুষ্ঠান হবার পরে ওর নিজস্ব একটা চিন্তাভাবনার জায়গাটা সেটার পরিবর্তন হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হতে পারে যে ও যেটা বলছে সেটাই আসলে সত্য। আমি শিওর না যে আসলে কোনটা, আমি আপনাদেরকে আভাসও দিতে চাই না। ঠিক আছে, বলুন ছোটবেলা থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, একেবারে দিল খুলে। আমি যখন একেবারে ছোট তখন থেকেই মানে পারিবারিক একটা সমস্যা। আমার নানা বাড়িতে মানে আমার মাকে থাকতে হতো। আমার নিজের বাড়িতে গেলে আমার ফুপুরা ছিল 3 জন। তারপরে আমার আব্বু তো ছিল, কিন্তু উনি তেমন একটা মানে খোঁজখবর নিত না। আছে খাইছে না খাইছে এই অবস্থা। তারপরে আর কি ওই আমার দাদু ফুপু মানে প্রত্যেকটা কথায় মানে খোঁটা দিতে তালে থাকতো। তারপরে আমি যখন মানে পেটে 7 মাস না কয় মাস এরকমের আমার আম্মু বলছে, তখন আমার ফুপু মানে সড়কি নিয়ে মানে বাঁশ দিয়ে যেটা বানায় ওইটা নিয়ে আমার আম্মুরকে মানে মারার জন্যে মানে দাবড় দিছে। দৌড়ানি দেওয়ার পরে আমার আম্মু দৌড়াতে যাই ওইখান থেকে মনে করেন যে বেশি না 100 ফিট বা 150 ফিট এরকমের ওনার খালা বাসা ছিল, ওইখানে গেছে যাই আশ্রয় নিছে ওই জায়গা। আপনি যখন 7 মাস পেটে তখনকার ঘটনা, জি ভয়াবহ ঘটনা। হ্যাঁ জি, তখন ওইভাবে সড়কি নিয়ে দাবড়ায় নিয়ে গেছে। এখন ওই জায়গা তো আপনজন কেউ নাই। আর আমার যে মানে বংশগত মানে মানুষ এখানে মানে মান সম্মান দিক দিয়ে কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কম নেই, কিন্তু ওই মানে এগুলো বললে নাম কোনো কিছু উল্লেখ করবো না, তাইলে তাকে সামাজিক দিক দিয়ে সমস্যা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার মতো করে বলুন। হ্যাঁ, তারপরে ওইখানে চলে গেছে, আর ওই ভাত থাকতো না, চাল থাকতো না। আমাকে নিয়ে আমার আম্মু ওই ওনার খালা বাসার থেকে মানে খাওয়া দাওয়া নিয়ে আসতো, আর উনি নিজে খাইতো না খেয়ে থাকতো। তারপরে আর কি আমি হওয়ার পরে আমি করি মানে আস্তে আস্তে সামান্য একটু বড় হই। কত 6 বছর বয়স, 6 বছর বয়সের সময় আমার ছোট ভাই হয়। তারপরে ওই করে আমার নানা বাড়িতে কিছুদিন থাকি, ওইখানে কিছুদিন থাকি। ক্লাস 1-2 এরকমের ভর্তি হয়, পড়ালেখা করেই খুব ভালোই ছিলাম। তারপরে আর কি অনেক আনন্দ করতাম ছোটবেলায়, যখন মানে স্কুলে মানে ওই ছুটি দিত, মানে এই জামার পিছনে বই খাতা এগুলা ঢুকাইয়া মানে জামার এই পাশ দিয়ে এইভাবে গিট দিয়ে মানে দৌড় দিতাম যে সবার আগে বাড়ি যাব এরকমের। তারপরে আর কি বৃষ্টি নামলে ওই শার্টটা খুলা ওই বই খাতা তারপরে প্যাকেট করে মাথায় নিয়ে তারপর দৌড়তাম যে সবার আগে বাসায় যাবো এরকমের। তারপরে বৃষ্টি আসলে ওই অবস্থা। যে তারপরে আর কি আমি করছি ওই আমার মামাকে বাড়ি ওইভাবে থাকি করি। আমার আব্বু আসে অনেক দিন পর 1 মাস 2 মাস পরে এরকম আসে, আবার 15 দিন 1 মাস নানা বাড়িতে থাকে, কোনো কাজকর্ম কিছুই করে না, শুধু খাবে আর করবে, আর আম্মুর সাথে ঝগড়া করবে এরকমের। তারপরে বাড়ি অনেকবার মারছে আমার আম্মুরে। মানে আমি তখন কয় বছর 8-9 বছর, মানে ওই একই টাইমে আমি একবার দেখছি, এর আগে বলে 4 বার মারছে ওইভাবে। এখন আপনি কি দেখেছিলেন কিভাবে মারতো? জি, মারতো মানে আমার ফুফু, তারপর 3 জন আর আমার দাদু 1 জন, মোট 4 জনে মিলে আমার আম্মুরে একারে মারছে। এই অবস্থা। মানে ওই আমার আম্মুর মাথায় অনেক চুল ছিল, এই চুল ধরে এইভাবে যাইকে হাতে চুল নিয়ে আসছে উঠাই।
এগুলো আপনি নিজের সামনে চোখের হ্যাঁ, সামনে আমি দেখেছেন? নিজে দাঁড়ায় দেখছি, আমি কান্না করতেছি, আমি কি করবো, আমি কিছুই করতে পারি না। বাড়ির সমস্ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেউ ঠেকায় না। বয়স ঠেকায় কত তখন আপনার আনুমানিক? আমার আনুমানিক 7-8 বছর এরকমের তো হবে, নাহলে তো মনে থাকে না। চিন্তা করে দেখুন শিশু মনের বিকাশের সময়টাতে এই ধরনের ঘটনা শিশু মনকে কতটা প্রভাবান্বিত করতে পারে। এগুলো নোট রাখবেন প্লিজ। হ্যাঁ, আমি একবারে 1 বছর না 1.5 বছর এরকমের মানে নিজের বাড়িতে যাই না, নানা বাড়িতে থাকি অনেকদিন। আমার আম্মুকে ওই রকমের মানে মারছে এত পরিমাণ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে কি, তোমার মাথার চুল এত বেগে টানা হয়েছে, তোমার মাথা গিলু নড়ে গেছে, এইটা বলছে। আর মাথায় জ্বালা যে সময়টা মানে সাথে আম্মু বলে কি, আমার একটা দা বটি দেয় এরকমের, যে নিজে মরে যায় এরকমের। আমি অসুস্থ হয়ে যাই, মানে ওনার ওই সমস্ত কান্নাকাটি চিল্লাফেলা দেখলে আমি অসুস্থ হয়ে যাই। এই অবস্থা আমার খুব খারাপ লাগে যে আম্মুর ওই কষ্টটা যেন আমার হয়, আম্মুর জন্য না হয়, এরকমের লাগে। আম্মুর ওই রকমের সমস্যা, মাথায় যন্ত্রণা ওই জায়গা থেকে। আম্মুর মারার চোটে মানে বেহুশ হয়ে গেছে, সেই সময়টা বেহুশ হয়ে গেছে। ওনটা ভাবে কি যে আমাকে মনে হয় কেসে টেসে ফেলাবে, বেহুশ হয়ে গেছে, যদি মারা যায় তাহলে কি হবে, এটা ভাইবে হুশ করার জন্য কানের মধ্যে পানি ঢালছে যে হুশ হোক এরকমের। কানটা পুরো নষ্ট হয়ে গেছে, কান দিয়ে কিচ্ছু শোনে না, এই অবস্থা। আর করছে ওই রকমের মানে 4-5 বার, এরকমের একবার না, আমি তো মানে দেখছি লাস্টে একবার, আর এর আগে 4 বার মারছে, মোট টোটাল 5 বার। আম্মুর এরকমের মারার পরে আম্মু একবার এই জায়গা থাকে, আবার মামা মামি সবাই বুঝাই টুজাই পাঠাইছে, তোর 2টা ছেলে হইছে, এত সুন্দর 2টা ছেলে, এখন তো এগের মুখের দিক চাইয়া তুই ওইখানে যাইয়া থাক। তারপরে আর কি ওইখানে পাঠাইতো, আর ওই মারিয়ে পাঠাইতো, এরকমের করতো। এই করতে 11 বছর 12 বছর এরকমের বয়স ছিল। আর আমার কাকি বলছে যে আমি ছোট থেকে একদম যে চেহারা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ছোটবেলায় মানে আমি এত সুন্দর ছিলাম যে আমার কাকি বলছে যেটা, যে কোলে মানে দেখতে সেই মানে কোলে না নিয়ে পারতো না, এরকমের বলতো। আর ওই যে মানে সবাই কোনো কিছু না কোনো কিছু একটা ছুতে পারতো, বলতো মানে খুব সুন্দর 2টা ছেলে হয়েছে, খুব সুন্দর 2টা ছেলে হয়েছে, মানে চেহারার খুব প্রশংসা করতো এরকমের। তারপরে আর কি ওই রকমের 11 বছর বয়স, তারপরে কি আমি বাড়িতে যাতায়াত করি, কিছুদিন থাকি, বাড়িতে আসি। তারপরে আমার ঘরে মানে জায়গা কম, হ্যাঁ, এই কারণে। আর কাকার সাথে মানে তেমন একটা মানে ভালো সম্পর্ক ছিল না, ওই তেমন একটা কথা টথা বলতাম না। বাড়ি গেলে কেমন আছেন, ভালো আছেন, এরকমের। উনি ছিল আমার থেকে 4 থেকে 5 বছর এরকম বড় হইতে পারে। আপনার কাকা? জি, সৎ কাকা, মানে আমার দাদা 2 বিবাহ, ওই থেকে ছোট ছোট ভাই, আমার আব্বুর ছোট ভাই। আপনার ছোট দাদুর ছেলে? হ্যাঁ, আমার ছোট দাদুর ছেলে। তারপরে আমার ওইখানে করছে, আমার ঘরে জায়গা কম থাকার কারণে আমার কাকার সাথে আমি গেছি, যে ঘুমাইতে বলছে, দাদু বলছে যে তোর কাকার সাথে ঘুমা, খাট তো এটা আছে, তো ওই জায়গায় থাকিস না। তারপরে কাকার ওইখানে আসছি, আসার পরে ওইখানে ঘুমাইছি, এইভাবে নানু বাড়ি চলে আসছি, ফিরে আবার কিছুদিন পরে গেছি। তারপরে ফিরে আবার কাকার ওইখানে ঘুমাইছি। এরপরে ঘুমানোর পরে উনি মানে রাত্রিবেলা করে, মানে কিভাবে বলবো এটা, যে উনি কিরকমের জানি মানে ঘুমাইতাম, হঠাৎ করে মানে কিভাবে বোঝাবো আসলে বিষয়টা, হ্যাঁ এরকমের। কিন্তু আমি তখন 11 বছর বয়সে মানে লম্বা সময় গেছে, কিন্তু ভাইয়া এই সমস্ত বিষয়ে কোনো জ্ঞানই আমার ছিল না। আচ্ছা, জি, ওকে। তারপরে আর কি ও আমাকে খারাপ একটা জিনিস মানে শেখায়, জিনিসটা মানে আমি বলি, আমি যদি জীবনে জানতাম যে এই জিনিসটা যেন আমার জীবন মানে ধ্বংস হয়ে যাবে, আমি জীবনে কখনো এই জিনিসটা করতাম না। তারপরে আর কি আমি ওই জিনিসটা আমাকে এখন আমি অনেক দিন মানে ওই বাড়ি যখনই যাই ওনার কাছে থাকতে দেয়, আর 2 সময় মানে বলতো না, কিন্তু ওই কাকা আমার ডাইকে নিয়ে যেত যে আমরা এই জায়গা ঘুমাবানি করবানি। এখানে একটা বিষয় একটু প্রম্পট করতে চাই প্রিয় শ্রোতা, আমরা যেটাকে বলি যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং আপনারা দেখবেন যে এগুলো নিয়ে বড় বড় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছেন তাদের সার্ভে আছে, রিপোর্ট আছে। পরিবারে যে শিশুদেরকে যে যৌন হয়রানি করা হচ্ছে এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে হয়, এবং এই যে রেটটা, এই যে সার্ভে পরিসংখ্যানটা, এটা কিন্তু ভয়াবহ। এবং ও যেটা আকার ইঙ্গিতে আমাদেরকে যতটুকু বুঝিয়েছে সেটা হলো যে ওর চাচা ওকে দিয়ে বিশেষ একটা কাজ করাতো, এবং এই বিশেষ কাজটা অবশ্যই সেক্সুয়াল অ্যাবিউজ। তারপরে ওর মধ্যে কিছু কোয়েরি এসছে, এবং সেই কোয়েরির জায়গা থেকে সে কাকাকে এই প্রশ্নটা করেছে। তার মানে বিপদগামিতার শুরুটা হচ্ছে
এই জায়গাটা থেকে মূলত। ওকে, সো নোট দ্যাট। বলুন। আমি ওই সমস্ত বিষয়ে কোনো জ্ঞানই ছিল না, যে ভালো হয় বা খারাপ হয় বা ক্ষতি হয় বা গোনা হয়, কোনো কিছুই মানে আমার কোনো নলেজ ছিল না যে কি জিনিসটা আসলে। কিন্তু বিষয়টা লজ্জাকর এই জিনিসটা বুঝতাম। এই কারণে আমি যদি শব্দ করে কথা বলতাম, বলতো কি কথা বলো না, জোরে কথা বলে না, কেউ শুনতে পাবে এরকমের। আমি বুঝতাম যে আসলে কিছু একটা আছে। আর উনি বলতো কি যে আমি মানে ঘুমাইতে দিবে না এরকমের, নিচে রেখে দিবে। আর আমার মনে ছোট থেকে অনেক ভয় যে খাটের তলে এটা অন্ধকার, মানে আপনার কাকা আপনার সাথে ঘুমোতে দেবে না যদি ওই কাজটা আপনি না করেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করবে, খাটের নিচে রেখে দেবে, এবং খাটের নিচে উল্টাপাল্টা অনেক কিছু ভয়ের ব্যাপার স্যাপার আছে, সে কারণে আপনি বাধ্য হয়ে এই কাজটা আপনি করতেন। জি, ওকে। তারপরে ওইটা মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাস বলতে ওনার রেগুলার এই কাজটা করাতো আপনাকে দিয়ে। মনে করেন যে তারিখে আমি মনে করেন 15 দিন 20 দিন পরে যাইতাম বাড়িতে, ওই বাড়িতে গেলে ওইভাবে। তারপরে আর কি আমি একদিন আসি নানু বাড়িতে, আসার পরে আমি আমাদের যে ঘর আছে, মানে টিনের ঘর, তো ঘর ওই পাশে মানে কলা পাতা দিয়ে বেড়া দেয়া, আর এই পাশে ঘর, আর এই পাশে সামান্য একটু ফাঁকা ছিল। ওইখানে ফাঁকা থাকার কারণে ওইখানে একটু আড়ালের মতো ওই জায়গাটা আমি একা একা গেছি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি মন্তব্য করতে পারেন আমাদের ফেসবুক পেজে এসে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM, এবং একই সাথে আপনারা চলে আসতে পারেন আমার নিজের পেজটিতেও www.facebook.com/kibria.rj KEBRIA.RJ এই পেজে। এবং যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ছোট্ট একটা বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my Stage of Reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। আপনারা শুনছেন সিক্রেটসের 18তম পর্ব। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আর যারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চান, ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটির অ্যাড্রেসে, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং একই সাথে বেল বাটনটি অন রেখে নোটিফিকেশন অন রাখবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। ওকে, যেখানটায় আমরা ছিলাম। হ্যাঁ, আমি এই সমস্ত কিছু বুঝতাম না, ভালো লাগে বা খারাপ লাগে এই সমস্ত কিছু জানতাম না। কিভাবে জানি মানে এটার সাথে জড়াই গেছি, এটা মানে আমি নিজেও জানি না। যে কিছুদিন পরে মানে 1 বছর না 2 বছর পরে এরকমের কিভাবে জড়াই গেছি জানি না, কিন্তু তখন আমার বয়স
বা 14 এরকমের। আপনার মূলত এই জিনিসটা তখন ভালো লাগা শুরু হয়েছে? হ্যাঁ, 13 বছর বা 14 বছর যে সময় বয়স, সেই সময় থেকে মানে ভালো লাগছে। তারপরে আর কি এরকমের এখন একটা নেশার মতো চলে আসছে, যে ওইটা না করলে ভালো লাগতো না, যে সারাদিন মানে এইগুলাই নিয়ে মানে থাকতাম এরকম। আচ্ছা, আপনি যে এই জিনিসটা যেটা হচ্ছে আপনার জায়গা থেকে কি তখন পর্যন্ত আপনি ক্লিয়ার হতে পেরেছেন যে এই যে জিনিসটা আপনাকে করা হচ্ছে বা বাধ্য করা হচ্ছে, আপনি নিজে যেটার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এই কাজটা ঠিক হচ্ছে না, এটা কোনো খারাপ কাজ, এটা কোনো অন্যায় কাজ, তখন পর্যন্ত কি আপনি সচেতন ছিলেন নাকি আলটিমেটলি ফাইন? না, তখন আমি কিছুই জানতাম না, কিছুই জানতেন না। আর এই বিষয়গুলো নিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করার বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা কি ছিল নাকি কোনো ভয়ের মধ্যে ছিলেন? কোনো কিছু শেয়ার করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এতটুকু বুঝতাম যে জিনিসটা লজ্জাকর জিনিস। এটা বুঝতেন যে লজ্জাকর, কিন্তু আপনি ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতেন না? না। কেন শেয়ার করতেন না? এটা শেয়ার করতাম না কারণ তারা আমারে খারাপ ভাববে। এগুলো নোট করবেন প্লিজ, এগুলো নোট করবেন। এই কারণে বলছি প্রিয় শ্রোতা, এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ আমাদের দেশের যে রেট, ভয়াবহ রেট, এবং এটা একটা শিশুকে জন্মের পর থেকেই শিক্ষা দিতে হবে। একটা খুব সুন্দর কথা ছিল, এটা কোন প্রতিষ্ঠানের আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে শিশুকে তার শরীরের সীমানা বোঝান। মানে এটা হচ্ছে সাধারণ, এইটা হচ্ছে বিশেষ, এইটা হচ্ছে এরকম এরকম, বা এইটার ব্যবহার এবং প্রয়োজনীয়তা, বয়স কোনটা ইম্পর্টেন্ট, সব কিছু মিলিয়ে শিশুকে তার সেই জ্ঞানটা দেওয়াটা জরুরি। যেটা সবচেয়ে বড় ভয়ানক যে ঘটনাটা ঘটে সেটা হলো যে এই প্রপার নলেজটা না দেবার কারণে, এটা নিয়ে একেবারে ধামাচাপা বা এটা নিয়ে কোনো ধরনের কথাবার্তা না বলার কারণে অনেক শিশুই মিসগাইডেড হয়, একটা মিসকনসেপশন তার মধ্যে গ্রো করে। দেখুন, এর ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের অনেক ছেলে মেয়ের ক্ষেত্রেই হয়তো বা এরকম হয়, কিন্তু ওর যদি একটা ফ্রিনেস থাকতো যে পরিবারের মেম্বারদের সঙ্গে বিষয়টা নিয়ে এসে শেয়ার করতে পারে যে মা, আমার সঙ্গে আমার চাচু এই কাজটা করেছে বা আমার এই জিনিসটা হচ্ছে, তাহলে পরবর্তীতে কিন্তু ওকে নিজের জায়গাটা থেকে একটা বদনেশায় জড়িয়ে পড়া সেটা কিন্তু হতো না। ঠিক আছে? সুতরাং ওই শিশুটা যেহেতু বুঝেছে যে এটা একটা লজ্জার কাজ এবং এটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, এটাকে নিয়ে ফ্রিলি কথা বলা যায় না, এবং এটা যা হচ্ছে এটাকে এইভাবেই মেনে নিতে হবে, সেখান থেকেই ওর বিপদগামিতা শুরু। তার মানে শিশুকে বিপদগামিতার দিকে ঠেলে দিচ্ছে কে? বিপদগামিতার দিকে ঠেলে দিচ্ছে আমাদের সামাজিক যেই ব্যবস্থা বা আমাদের পারিবারিক যে ভ্যালুস অ্যাবাউট সেক্স, মূলত সেটা। ওকে, সো এই জিনিসটা খুব 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 ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, বলুন। তারপর আর কি আমি এই জিনিসটা কারোর কাছে বলতেও পারতাম না, কিন্তু বুঝতাম যে বিষয়টা খারাপ। এইটা তো গুনাহ হয় বা শারীরিক দিক দিয়ে মানে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে ক্ষতি হয়, এই সমস্ত বুঝতেন না, এই সমস্ত কিছু বুঝতেন না। আচ্ছা, এটা বুঝতাম না, কিন্তু বুঝতাম যে শুধু এটা লজ্জাকর বিষয়, কারোর কাছে বলা যাবে না, কারণ কাকু আমার বলছে যে এগুলা বলা যায় না। আপনার কাকুর বয়স কত ছিল? আপনার চেয়ে ডিফারেন্স কত ছিল? 5 বছর তো হবেই। 5 বছর হবেই, মানে আপনার চেয়ে বয়সে বড় ছিল। হ্যাঁ। ওকে, সম্পর্কের কি ধরনের কাকু হতো? মানে আমার দাদা পিছনে বিয়ে করছিল সেই ছেলে। আচ্ছা, ছোট ছেলে। ওকে, না আত্মীয়তে বলা চলে। হ্যাঁ, ওকে। তারপরে আর কি ওই আমি করি নানু বাড়িতে আবার চলে আসি। আচ্ছা, আবার চলে আসার পরে এবারে 14 বছর বয়স আমার, তখন আর কি আমি জিনিসটা আসলে আরো বেশি করা হয়ে যায়। তখন আপনি নেশাগ্রস্তর মতো শুরু করেছেন বিষয়টাকে? তখন হ্যাঁ, এখন আমি করি ওই বাজারে যাই, একটু বড় হয়েছি তো, নানা ভাই তো মানে বুড়া হয়ে গেছে, উনি বাজার ঘাটে যাইতে পারে না, আমারে বলছে কি তুমি আমার সাথে যাবা আগে, যে আমি কিভাবে বাজার করি, কোন জিনিসটা কিনি, এই জিনিসটা তুমি ফলো করবা, যে কিভাবে কি করতে হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে আমারে নিয়ে যান। তারা নানা ভাই নিয়ে যেত, উনি মানে ওজনওয়ালা জিনিস বইতে পারতো না, আর আমি হয় কি ওই 14 বছর বয়স, ওই টাইম দেয় মানে প্রচুর শক্তি আসছে, মানে আমার শরীর এরকমের ছিল না, এ থেকে ভালো ছিল, আর হঠাৎ করে লম্বা সম্বা হয়ে গেছি। জি, বয়সন্ধিকালে যেটা হয়। হ্যাঁ। তারপরে আর কি আমার ফুফাতো ভাইরা যারা ছিল, মানে ওকে সাথে মারামারি করলে ওরা পারতো না আমার সাথে, এরকমের। আর আমি কারোর সাথে মারামারি করতাম না, কিন্তু যারে ধরতাম এরে ভালো দিয়ে দিতাম। ওই সময়টাতে সবচাইতে কাছের মেম্বার কে ছিল, ফ্যামিলি মেম্বার, যার সাথে সবকিছু মোটামুটি শেয়ার করা যায়, এরকম কেউ কি ছিল আপনার জীবনে? না, ছিল না। কিন্তু যদি কাছের বলি তাহলে কে ছিল? মা? না, মার সাথে অতটা মানে এমনি আদর করতো, কিন্তু ওইটা যে শেয়ার করবে এরকম সাহস আমার ছিল না। ওকে, ফাইন। হ্যাঁ, বলেন। তারপরে আর কি আমি বাজার করতে গেছি, এখন বাজার করতে যাওয়ার পরে নানা ভাই দেখাইছে যে এইটা এইভাবে কিনবা, এটা এইভাবে টাকা দিবেই করবা। এরপরে এক সপ্তাহ যাওয়ার পরে আমি ওইটাই পাইরে গেছি যে এইভাবে। এরপরে আর কি আমি করতাম কি, আমার মানে যেটা বাসা থেকে বলে দিত, তারপরে আর কি ওইটা আনতাম,
এখন তো দাম বেশি নিচে কম নিচে এটা তো আর আমি বুঝতাম না, আমার কাছে যা চাইতো তাই দিয়ে চলে আসতো। জি, এরকম এখন খুব ভালো বাজার করতে পারি আল্লাহর রহমতে। তারপরে আর কি আমি ওইভাবে বাজার টাজার করি বাসায় গেছি। একটা কথা না বললেই নয় প্রিয় শ্রোতা, ওর বয়স 18 বছর এবং 18 বছরের কিশোরী আমি বলবো। প্রাপ্তবয়স্ক বলতে আমাদের যে 18 বোঝায় সেই জায়গা থেকে যদি আপনি বলেন তাহলে সেটাই, কিন্তু ওর যে বেড়ে ওঠা, ওর যে মেন্টাল গ্রোথ, সেখানে কিন্তু মারাত্মকভাবে ফ্যামিলি সিকোয়েন্সে ও বাধাপ্রাপ্ত। এবং ওর যে মানে দ্য ওয়ে অফ থিঙ্কিং, দ্য ওয়ে অফ লিভিং, এটা কিন্তু অনেক বেশি বলা যেতে পারে ডিস্টার্ব। আপনারা যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। ও আজকে এখানে যে জিনিসটাকে অপরাধ মনে করে, ভুল মনে করে কনফেস করতে এসেছে সিক্রেটস অনুষ্ঠানে, সেটা নিয়ে এক ধরনের মিসকনসেপশন আমাদের ডেইলি লাইফে আছে অনেকেরই। আমি এটা নিয়ে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম তার সঙ্গে কথা বলবো, সেখান থেকে হয়তো বা কিছুটা হলেও পরিষ্কার হবেন। বাট দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপিসোড, বিশেষ করে অ্যাডোলেসেন্স বয়সে যারা থাকে তাদের জন্য তো অবশ্যই। একটা যেটা হচ্ছে যে ওর একটা পার্ট আমরা পেয়েছি যে ব্যাকগ্রাউন্ডে ও সেক্সুয়ালি অ্যাবিউজড, যেটাকে আমরা বলি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, এবং তারপরে ও নিজে থেকে ওই জিনিসটার প্রতি একটা কিউরিওসিটি গ্রো করা, এবং সেইটা যখন ও প্র্যাকটিস করতে যাচ্ছে সেখানে ওর এক ধরনের বলা যেতে পারে এক ধরনের হীনমন্যতা এবং এক ধরনের অপরাধবোধ, এবং একই সাথে এক ধরনের বলা যেতে পারে যে নিজস্ব একটা চিন্তাভাবনা গ্রো করছে। বিষয়টা হচ্ছে এরকম যে ও যে কাজটা করছে সে কাজটা সে ভুল করছে, সে কাজটা সে অপরাধ করছে। দেখুন, আমরা কিন্তু আমাদের মন দিয়ে শরীরটাকে অনেকখানি কন্ট্রোল করতে পারি। আপনি যদি আপনার মস্তিষ্কে বারবার এই মেসেজটা দেন যে আপনি যে কাজটা করছেন ভুল করছেন, ভুল করছেন, ভুল করছেন, কিংবা আপনি একটা কন্টিনিউয়াসলি যদি একটা মেসেজ দিতে থাকেন রং মেসেজ, এই রং মেসেজটা কিন্তু অনেক সময় আপনার বডিটাকে মারাত্মকভাবে ইফেক্ট করতে পারে। কি হয়েছে আমরা একটু সামনের দিকে গেলে বুঝতে পারবো। আপনি বাজারের ঘটনা বলছিলেন। জি, ওই বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে এখন সাপের খেলা দেখার মানে অনেক শখ আমার ছোটবেলা থেকে। যে জায়গায় সাপের খেলা হয় মানে বাসায় বাসায় আসে, চাল দিতে মানে চাল দিলে দেখায় সাপের খেলা, আর বাজারে দিছে এখনো ফিরি সবাই দেখে। এরকম আমি ওইখানে গেছি, যা সাপের খেলা দেখার জন্য গেছি বাজারে। সবাই গোল হয়ে দাঁড়াইছে, মাঝখানে সাপ সাইডে দিয়ে খেলা দেখাচ্ছে। খেলা দেখানোর পরে ওই জায়গা খেলা দেখানোর এক পর্যায়ে ওই তাবিজ কবজ কি বিক্রি করছে, ওই কি গাছগাছড়া আবিজাবি এই সমস্ত বিক্রি করছে, ওই সমস্ত বিষয়ে আলোচনা করতেছে যে এই হয় ওই হয়, এই হইলে ওই হয়। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের মানে বিশেষ করে গ্রামেগঞ্জের যে সেক্সুয়াল এডুকেশন, সেইটার ম্যাক্সিমামই হলো এইরকম একটা জায়গা থেকে অনেকের ওরিয়েন্টেশন ঘটে। এবং এখানে গিয়ে আরেকটা মজার জিনিস ঘটে, ঠিক মজার বলবো না, আমি এটাকে বলবো যে এটা এক ধরনের বলা যেতে পারে যে এক ধরনের ভুল শিক্ষাই বলা যেতে পারে, যে সাপের খেলাটা দেখার পরে বাচ্চাদেরকে চলে যেতে বলা হয়, এবং এই বাচ্চাদেরকে চলে যেতে বলে বিশেষ কিছু দেখানো হয় যেটাতে বাচ্চাদের আগ্রহ তুমুল পরিমাণে হয়, এবং যখন তাদের সাথে বিষয়টা শেয়ার করা হয় না তখন সেটা অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মধ্যে পড়ে। ওর ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা শুনবো। তারপরে আমি ওই সাপের খেলা ওই জায়গায় দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে ওই লোক আর কি ওই সমস্ত আলোচনা শুরু করছে, জানতাম না আর কি। জি, তারপরে আসলে আস্তে আস্তে আমি বুঝতে পারি ওই সাপের খেলা দেখার জন্য যাই আর ওইগুলা শুনি। মেইন উদ্দেশ্য হলো সাপের খেলা দেখা। এখন তো ওইগুলা বলে সাপের খেলা বলে কি কিছুক্ষণ পরে দেখাবো, বলে কি বাচ্চারা সবাই সরে যাও, মুরব্বীরা যারা একটু বয়স্ক আছেন তারা একটু আসেন, বাচ্চারা সরে যাও, আবার পরে আসবা, সমস্যা নেই, এখন সাপের খেলা দেখাবো না, এটা বলে। এরপরে আমার ভিতর কিরকমের জন্য এটাই লাগে যে নিশ্চয় আরো মজাদার কোনো জিনিস দেখাবে, যে আমাদের তাড়াই দিচ্ছে এরকমের, যেটা বলছিলাম একটু আগে যে কিউরিওসিটিটা অনেক বেশি গ্রো করে ওই সময়টাতে। হ্যাঁ, তারপরে আর কি সবাই বয়স্করা একবারে লাইন দিয়ে দাঁড়াইছে, মানে ভিড় করছে, কারণ তো দেখতে পারতেছে না। কারণ আমি করছি কি ওনাদের মাঝখান দিয়ে তল দিয়ে ঢুকে গেছি আসতে, যে হ্যাঁ ওনরা উপর দিয়ে ই করতেছে দেখতেছে, আর আমি করছি তল দিয়ে আসতে ঢুকে গেছি যে দেখবো, মাথায় ভাবে দিয়া দেখতেছি যে কি। এরপর আর কি উনি সমস্ত বিষয়ে আলোচনা করা ধরছে, ই করছে। তারপরে আর কি ওই বিভিন্ন ফটো টটো এই সমস্ত দেখাচ্ছে, দেখালে ওই বিষয়ে আলোচনা করলে আমি আর কি ওই জায়গায় ওই সমস্ত শুনি আস্তে আস্তে জানতে পারি। পরে আসলে আমি ওই জায়গাতে সরি না, এরপরে যদি তাড়াই দেয় সরি না ওই জায়গাতে, বিষয়টা কি শুনি সম্পূর্ণ। এরপরে বলে যে এই জিনিস করলে এই জিনিসটা হয়, এই তারপরে আসলে বুঝতে পারি যে আসলে তো আমার ভিতর আছে জিনিসটা, কিন্তু সে তো জানবে না। ওটা শোনার পরে আপনার কাছে মনে হয় যে এই বিষয়টা আপনার মধ্যে আছে। জি, আচ্ছা, ওকে। ওখানে তো আমি যতদূর জানি যে মানে ছোটবেলাতে আমার নিজেরও কিছুটা এরকম দুই একটা
পথ কি বলে এটাকে মজমা বলে নাকি যেন বলে, যাই হোক আমারও এক্সপিরিয়েন্স যেটা হয়েছে যে বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে ওখানে কথা বলা হয়। সো আপনি যেটা পেলেন যে আপনার মধ্যে এই প্রবলেমটা আছে। ওকে, এগুলো একটু পয়েন্ট করবেন যে এই ধরনের মানসিকতা ওকে আজকে কোথায় নিয়ে এসছে। হ্যাঁ, তারপর আর কি আমি তখন করলাম যে অত মানুষের ভিতর ওই সমস্ত নিয়ে এত যাবে না, এখন তো টাকা লাগবে, টাকা আমার কাছে নেই, বাজার করতে যে টাকা দেয় ওর কাছ থেকে আপনি ওষুধগুলো কিনবেন, তাই তো? ওই গাছটা হাবিজাবি কি কি দিয়ে বানায় এগুলা বলছে যে একবারে নিলে কাজ হয়ে যাবে আর কোনো লাগবে না, এরকমের অনেক কিছু বলছে। এখন তো আমার লজ্জা লাগতেছে, আর আমার এলাকার লোক রয়েছে, যদি দেখে ফেলে তো সর্বনাশ। এরপরে আর কি আমি করছি কি, আমি মানে অনেকক্ষণ দেরি করতেছে যে সবাই চলে যাক, তারপরে ওই লোকের সাথে একা একা কথা বলবো আলাদাভাবে। ওই জিনিসটা কিনে আবার বাড়িতে আনলে ব্যাগের ভিতরে যদি ব্যাগ চেক করে, বাড়িতে রাখার আগে এইভাবে সাইডে রাখতাম যাতে বাজারে ব্যাগ চেক করে না পায়। তারপরে আর কি বাজারে ব্যাগটা দিয়া ওইগুলা পরে ঘরের ভিতর গোপন নিয়ে যেতাম, নেওয়ার পরে খাওয়ার পরে খাইতে হবে, করতে হবে, এগুলো বলছে। সে অনুযায়ী লুকাই লুকাই খাইতাম, এগুলা কোনো ফল নাই। তারপরে আর কি আরও ওই রকমের শুনতে মানে মাথার ভিতর টেনশন লেগেছে, এই হলে এই হয়, কিডনি নষ্ট হয়ে যায়, এই সমস্ত অনেক কিছু বলছে ওই সমস্ত। তারপরে আর কি আমার ভিতর মানে খারাপ লাগে সেই সময়তে যে আমি তো মরে যাব। তখন ওই মাথার ভিতর সবসময়ের জন্য ওইটা ঘুরতে তালে থাকতো, আমি বাঁচবো না, আমি মরে যাবো, এটা মাথায় ঘুরতো। হ্যাঁ, সবসময়ের জন্য, দিন রাত 24 ঘন্টা, নাওয়া নাই খাওয়া নাই, এরকম। এটা কেন ঘুরতো? বিকজ আপনি ওই কাজটা করতেন, দুর্বল হয়ে যাচ্ছেন সেই কারণে। হ্যাঁ, আসলে মানে বসা থেকে উঠার থেকে বসলে মানে মাথা ঘুরতো আর খারাপ লাগতো। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। 2 মিনিটের বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। ওকে, আপনার জীবনে আর কোনো অপরাধ কি আছে যেটাকে আপনি অপরাধ মনে করেন? আজকে আপনি যে জিনিসটাকে অপরাধ মনে করেছেন আমরা কিছুটা হলেও আমাদের শ্রোতাদেরকে বোঝাতে পেরেছি, এবং টিনেজ বয়সের একটা মারাত্মক সমস্যা এটা। আপনি কি আর কোনো বিষয়কে আপনার ব্যক্তিগত জীবনে অপরাধ মনে করছেন, এরকম কোনো বিষয় কি আছে? হ্যাঁ, আছে। কি? আমরা সেটা একটা পয়েন্টও জানতে চাই, কি সেটা? সেটা হলো, আমি আমার মার কথা, তারপরে নানা নানির কথা, কারো কথা শুনি নেই। আমি এই ঢাকা চলে আসছি, আমি বাজে একটা উদ্দেশ্য নিয়ে চলে আসছি যে আমি সুইসাইড করব। এটা বাজে একটা উদ্দেশ্য নিয়ে চলে আসছি যে আমি ঘটনাটা বলবো, বলার পরে আমার মতো যাতে বাংলাদেশে আর একটা মানুষও যাতে আমার মতো জীবন না হয়, এই কারণে। সুইসাইড করার চিন্তা ভাবনা আপনার মাথায় কেন কাজ করছে? এই জন্যই যে আমার সবসময়ের জন্য খারাপ লাগে, মানে মাথার ভিতর তো এরকমের ঘোরে, মানে টেনশন সবসময়ের জন্য। আর মনে করেন যে আমি কোনো একটা কাজে আমার কোনো মন বসে না, আমি করতেই পারি না। মানে টেনশন কি এই কারণে হয় যে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন এই অনৈতিক কাজ করে বা এরকম কাজ করে? সবসময়ের জন্য মানে আমাকে ছোট করে দেখে সব জায়গা। যেমন আমি একটা কাজ করতে যাব, তোমার দিয়ে কিচ্ছু হবে না,
এরকম তোমার দিয়ে কিচ্ছু হবে না, তোমার কোনো যোগ্যতা নেই, এই সমস্ত যে তোমার দিয়ে কোনো কিছু হবে না, তোমার ছোট যারা এরা অমুক গাড়ি চালাচ্ছে, অমুক এই কাজ করতেছে। ফাইন, আচ্ছা ঠিক আছে, আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। একটা যেটা হচ্ছে যে আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? যে আমি পড়াশোনা ক্লাস 3 পর্যন্ত আর কি পড়ছি। তারপরে আপনি মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। আচ্ছা ঠিক আছে, তো দ্বীন ইলমের শিক্ষা তো আপনার মধ্যে আছে। জি। আপনি তো জানেন যে সুইসাইড করাটা একটা ভয়ানক পাপ। জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত যদি বলি সেটা হলো যে আপনি যে জ্ঞানটাকে আপনার মধ্যে রেখেছেন, যে আপনি যেহেতু এসব কাজ করেছেন বা করেন সেই কারণে আপনার জীবনটা শেষ হয়ে গেছে, এটা যে সঠিক জ্ঞান নয়, এটা কি আপনি জানেন? না, এটা আপনি জানেন না, কেউ আপনাকে কখনো বলেওনি, কারণ আপনি কারোর সাথে কখনো শেয়ারও করেননি, তাই কি? এই যে আপনি যেসব লোকদের সাথে মিশেছেন তারা ভালো লোক নয়, এবং তারা আপনাকে যেসব পরামর্শ দিয়েছে সেসব পরামর্শ ঠিক ছিল না। আমরা বরং একজন ডাক্তারের সঙ্গে কথা বলি। দেখুন, আমরা ছোটোবেলাতে এই রাস্তায় ফুটপাতে খুব সুন্দর কিছু জিনিস বিক্রি হতো, যে শিশু যদি কলহের মধ্যে বড় হয় তাহলে তার ব্যক্তিত্ব কেমন হয়, শিশু যদি অতিমাত্রায় ডিসিপ্লিনের মধ্যে বড় হয় তাহলে তার ব্যক্তিত্ব কেমন হয়, শিশুকে যদি প্রশংসা করা হয় তাহলে তার ব্যক্তিত্ব কেমন হয়, শিশুকে যদি বেশি ভৎসনা করা হয় তাহলে সে বড় হয়ে কী হয়। এই খুব 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 ইন্টারেস্টিং বিষয়গুলো। আজকে যে শিশুটাকে আমরা দেখলাম এখানে কিশোর অবস্থায়, সেই ছেলেটির মধ্যে একটা ব্যক্তিত্ব বিকাশের জায়গাটি মারাত্মক রকমভাবে বাধাগ্রস্ত বিকজ অফ হিজ সার্কামস্টান্সেস, তার বেড়ে ওঠা সব কিছু মিলিয়ে। এই যে দেখুন, এই যে সুইসাইডের টেন্ডেন্সি নিয়ে সে এখানে এসছে, এটা বাংলাদেশে কিন্তু হয়তো এই কেসটা নিয়ে কোনো কথাই হবে না কখনো, কিন্তু ওকে আমরা আজকে এখানে কেন নিয়ে এসেছি তার পেছনে মূলত কারণ হচ্ছে যে একটা মিসকনসেপশন থেকে একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এবং এই মিসকনসেপশন যদি দূর না করা হয়, সেটাকে যদি ট্যাবু মনে করে যদি আমাদের সমাজে সেটাকে ধামাচাপা দেওয়া হয়, তাহলে এটার একটা অনেক বড় ক্ষতি হয়ে যায়। ওকে মূলত ব্যবহার করেছে, ওকে মূলত কি বলা যেতে পারে যে অ্যাবিউজ করেছে ওর এক সম্পর্কের চাচা, ওর চেয়ে বয়সে 5 বছরের বড়, যেখান থেকে ওর কিউরিওসিটি গ্রো করে এবং ও যেসব কাজের মধ্যে লিপ্ত হয়। এই দুটো বিষয়ই ওর জীবনে একটা মারাত্মক রকমের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, এবং ওর মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করেছে সামহাউ, যে ও মনে করছে যে ওর শরীরে আর শক্তি নাই, ওর শরীরে এনার্জি লস হয়েছে এবং এটা কখনোই আর ফিরে আসবে না। ওর এমন অবস্থা ও ফিল করছে যে এইটা করা মানে হলো জীবনটাকে শেষ করে দেয়া, এবং এটা করতে গিয়ে ও যেটা হয়েছে যে ওর 18 বছর বয়সে ওর সমস্ত শরীরের শক্তি হারিয়েছে। বিষয়টা যতটা বেশি শারীরিক তার চাইতে অনেক বেশি মানসিক। সুইসাইড জিনিসটা কি বোঝেন? জি। কি বলেন তো? আত্মহত্যা তো সুইসাইডের বাংলা হলো, কিন্তু এটা কত ভয়ানক জিনিস এটা বোঝেন? হ্যাঁ, আমি করতে চাইছিলাম না, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমার পাশে আসলে কেউ নেই, আমার সবাই মানে ছোট চোখে দেখে, হ্যাঁ তোর দিয়ে কিচ্ছু হবে না, এই সমস্ত বলতে তালে থাকে। আমার বাবার থেকে দাদির থেকে শুরু করে আমি বাড়িতে গেলে আমি না খেয়ে রয়েছি, আমার যে সৎমা আমার বলছে সামান্য একটু তরকারি আছে এরকমের, বলছে যে ওইটা যাইয়া খাইতে। আমি এদারে আমার সবার সাথে কথা বলতেছি, বাবিকের সাথে, তারপরে ফুয়াতো ভাই সবাই মিলে, তারপর আমার যাইতে দেরি হচ্ছে। আমি যাই খাইতে গেছি, এতটুক তরকারি আছে, বলে কি ওইটুক সব খাইবে না, ওই জায়গাতে একটু রাখবা, সকাল রাত্রে রোজার সময় খাইতে হবে। আমি বলছি তরকারি হলে একটুক, আর তাইলে আমি কি দেখাবো, আর তোমরা ফিরে আবার এই জায়গাতে চাচ্ছ। দুধ জ্বালায় রান্না করে রেখে আসছে, নিজেরা খাইছে, আমারে দিনেই। আমার বাড়ির জন্য তরকারি রাখে না, তরকারি নিজে খাইয়ে আসে, আর চুলোর পিঠে মানে আলু ভাজি করে আরো কি তরকারি সব রেখে আসে, নিজের জন্য স্পেশাল ভাবে খাবার, আর আমাকে জন্য আলাদা। বয়স কত? যে আমার 18 বছর। 18 বছর বয়সে আপনি তরকারি আর দুধ নিয়ে পড়ে আছেন। জি। আপনি বুঝতে পারতেছেন যে আপনি কোন জায়গাটায় আছেন? আপনাকে এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনাকে এফোর করে দেবে। 18 বছর বয়সে আপনি ঘরের মধ্যে তরকারি আর দুধ নিয়ে সমস্যা, সেটা মাথার মধ্যে আপনি গেঁথে বসে আছেন, এবং সেটার জন্য আপনাকে সুইসাইড করতে হবে। প্রিয় শ্রোতা, এটা ওর দোষ না, এটা ওর বেড়ে ওঠার সার্কামস্ট্যান্সেসের প্রবলেম। এবং বারবারই বলি, দেখুন একটা শিশুকে আপনি যেভাবে বড় করছেন, যেটা বলছেন ওকে, সেটা ওকে প্রভাবান্বিত করছে। যদি বারবার বলেন যে তোমাকে দিয়ে কিছু হবে না, এটা হবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি কিচ্ছু পারো না, ও একসময় মনের মধ্যে এটাই বিলিভ করা শুরু করবে যে না, আমাকে দিয়ে কিছু হবে না। এবং দেন ও ফিল করবে যে আসলে আমার বেঁচে থেকে লাভটা কি, আমাকে দিয়ে যেহেতু কিছু হবে না, সো ওয়াই শুড আই লিভ, রাইট? সো ওর ক্ষেত্রে ঘটনাটা কিন্তু তাই হয়েছে। যেসব বিষয় নিয়ে আসলে একেবারেই ওর কথা বলা উচিত না। 18 বছর বয়সের একটা ছেলে, সে কথা বলবে ক্রিকেট নিয়ে। 18 বছর একটা ছেলে, সে কথা বলবে তার ফ্রেন্ডসদের নিয়ে। 18 বছরের একটা ছেলে, সে কথা বলবে তার স্কুলের পাঠ্য বই নিয়ে। সে কথাবার্তা বলবে কোনো ভিডিও গেমস নিয়ে, সে কথাবার্তা বলবে খেলাধুলা নিয়ে। সেখানে সে কথাবার্তা বলছে যে একটু তরকারি নিয়ে, একটু দুধ নিয়ে। বুঝেন ওর বড় করার জায়গাটা কতটা বেশি লিমিটেড ছিল।
ঠিক আছে? শোনেন, আপনার বয়স যেটা হয়েছে সেই বয়সের ছেলেমেয়েরা কি করে সেটা একটু বোঝার চেষ্টা করেন। জি। আপনি 18 বছর বয়সে আপনি খেলাধুলা করতে গেলে বাধা দেয়, এটা করে ওটা করে ওটা করে ওটা করে। আপনি আপনার ফ্রিডমের জায়গাটা নিজেকে অর্জন করে নিতে হবে। আপনার যে স্বাধীনতার জায়গাটা সেটা সুন্দর করে নিজেকে অর্জন করে নিতে হবে। এবং আপনি যদি সবার কথার দ্বারা যদি একদম যা বলছে সবাই সেটাই যদি আপনি 100% মাথায় নিয়ে নেন এবং সেটা যদি আপনাকে কষ্ট দেয়, সেটা আপনার সমস্যা। জি, আমি অনেক সহ্য করছি যে আমি এগুলো মাথায় নিব না, যে কি বলছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু প্রত্যেকটা বিষয় মানে আমারে বলে কি তুমি যদি কাজ করতে পারো এখানে খাবা, না দিলে তোমার কোনো ভাত নেই। আমার আব্বাই কথা বলে। এর চেয়েও বাবারা অনেক কঠিন কথা বলে। হ্যাঁ, আপনি ঠিক মতো খেতে পান না, দিনের বেলা যে 3 বেলা খাবার দেওয়া দরকার ওটা ঠিক মতো পান না আপনি। হ্যাঁ, নানুর বাড়ি থাকলে তো ওই জায়গা পাই, বাবার বাড়িতে আসলে পান না। পাই মানে ওই খোটা শুনতে হয়, 2-1 সময় দেয় না, তারপরে আবার ডাইকে খাওয়া এরকমের। বুঝতে পেরেছি, মানে ওর যে এই জন্যই বারবার বলছি যে ওর ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমরা আসলে আপনাকে এখানে এনে আসলে আপনাকে কিওর করতে পারবো না। কিছু পরামর্শ আপনার অ্যাঙ্গেল থেকে, যে 18 বছরের একটা মানুষ সে কখন সুইসাইডের কথা চিন্তা করতে পারে, এই জায়গাটাই আমরা ফোকাস করতে চেয়েছি। আমি শুধু আপনাকে এতটুকুই বলতে পারি যে এই অনুষ্ঠানের যে সিক্রেটস আপনার রিভিল হয়েছে সেই সিক্রেটসের জন্য আপনি নিজে দায়ী না, 1। আর 2 নম্বর যেটা, সেটা আপনার জীবনের অনেক বড় সমস্যা না। 3 নম্বর যেটা, আপনার প্রবলেমগুলো আসলে ফিজিক্যালি কী সেটা আপনি জানেন না। 4 নম্বর প্রবলেম, যেটা আপনার সবচেয়ে ব্যক্তিগত প্রবলেম, সেটা হচ্ছে যেই যেটা বলছে চারপাশ থেকে সব কিছুই আপনি নিয়ে নিচ্ছেন মাথার মধ্যে, এবং নেগেটিভ কথাবার্তাগুলো। আপনাকে জীবনে ভালো বলার মানুষ খুব কম ছিল। আপনি দিব্যি হাঁটাচলা করতে পারেন, আপনি এখনো হাঁটাচলা করতে পারেন, আপনার শরীরে সেই শক্তি আছে, আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে। এবং যে মানুষ হাঁটাচলা করতে পারে, যার বয়স মাত্র 18, যার বিবেক বুদ্ধি আছে, সে যে 2 বেলা ভাতের জন্য 3 বেলা ভাতের জন্য ঢাকা শহরে চিন্তা করবে, এইটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। আপনি এই জায়গাটায় কোনো প্রকার টেন্স হবেন না, এটাই হচ্ছে আপনাকে লাস্ট মেসেজ। ভালো থাকেন আপনি, প্রিয় শ্রোতা। আমরা সবসময় বলি এই যে শাহরিয়ারের যে গল্প, সে গল্প আমাদেরকে একটা কথাই শিখিয়েছে আজকে, ওর জীবনের যে সিক্রেটস সেটার জন্য ও দায়ী না, এবং ওর প্রতি ওর যে লেস কনফিডেন্স সেটার জন্য ও দায়ী না। কিন্তু এই শাহরিয়ার সম্ভাবনাময়, মাত্র 18 বছর বয়স, ওর দ্বারা অনেক কিছু করা সম্ভব। সেই সম্ভাবনা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্যই আজকের এই সিক্রেটস। ভালো থাকুন সবাই, আজকের মতো শুভরাত্রি। Secrets. Something beyond entertainment.